আসসালামু আলাইকুম। জাদুই শক্তিসম্পন্ন এক বাচ্চা পেতনি ওয়েনসডে, যে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে উল্টে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, মুক্ত করে ফেলেছিল তার এবং তার বেস্ট ফ্রেন্ডের পুরনো শত্রুকে। এখন সে কি করবে? বেস্ট ফ্রেন্ডের উপর থেকে এই মৃত্যুর কাঁটা সরাতে গিয়ে সে আরও বেশি বিপদ ডেকে আনবে না তো? এছাড়া তার পরিবারে এমন কি রহস্য লুকানো আছে, যার কারণে এবার পুরো অ্যাডামস ফ্যামিলির উপর আসতে চলেছে মারাত্মক বিপদ? চলেন জানা যাক ওয়েনসডের আজকের এই পর্বে। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন সরাসরি কাহিনীতে যাওয়া যাক। শুরুতেই আমরা ওয়েনসডেকে হসপিটালে ভর্তি অবস্থায় দেখতে পাই। গতবারের শেষে যখন টাইলার তার উপর হামলা করেছিল তখন সে কোমায় চলে গিয়েছিল। তার জ্ঞান ফেরার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল তার বাবা মা। মোডিশার মনে হচ্ছিল মারপিট, খুন খারাপ আর গল্প শুনলে ওয়েনসডে কোমা থেকে বেরিয়ে আসবে, তাই সে এরকমটি করছিল। তবে এতে খুব একটা লাভ হয় না, তাই তো হতাশ হয়ে সে গমেজের সাথে বেরিয়ে পড়ে। এরই মাঝে আচমকা জ্ঞান ফিরে আসে ওয়েনসডে। কোমা থেকে বের হতেই সে হতবাক হয়ে যায় নিজের সামনে প্রিন্সিপাল উইমসকে দেখে। প্রিন্সিপাল উইমসকে আমরা সিজন 1-এ দেখেছিলাম, যে কিনা মোডিশিয়ার ছোটবেলার বান্ধবী ছিল এবং প্রথম সিজনে ওয়েনসডেকে সাহায্য করতে গিয়েই তার মৃত্যু হয়েছিল। তাই তো তাকে এইভাবে নিজের চোখের সামনে দেখে ওয়েনসডের মনে হয় সে নিজেও হয়তোবা মারা গিয়েছে। সে একটা অদ্ভুত জায়গায় চলে এসেছিল, যেটা দেখতে কিছুটা প্রিন্সিপাল উইমসের চেম্বারের মতো ছিল। সেখানে ওয়েনসডেকে সে জানায় যে সে ওয়েনসডের নতুন স্পিরিট গাইড। প্রথম সিজনে ওয়েনসডেকে সাহায্য করতে গিয়ে তার স্পিরিট গাইড কোডির আত্মা গায়েব হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল উইমস যেহেতু ওয়েনসডে অনেক দূরের দুঃসম্পর্কে আত্মীয় ছিল, তাই সেই এখন তার স্পিরিট গাইড হিসাবে ফিরে এসেছে। এটা জানার পর ওয়েনসডে তাকে বলে তার শক্তি ফিরিয়ে দিতে। তবে উইমস বলে যে এই শক্তি তার কারণেই গিয়েছে, এখন তাকেই এটা ফিরিয়ে আনতে হবে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা একটা প্রেস কনফারেন্সের দৃশ্য দেখতে পাই, যেখান থেকে আমরা জানতে পারি জুডির পরিচয় এখনও সকলের সামনে গোপন রয়েছে। মেন্টাল অ্যাসাইলামের এই ঘটনার পর ৪৬ জন পালিয়ে গেলেও তাদের মতো থেকে ৩ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ৩ জন হল টাইলার, আঙ্কেল ফেস্টার এবং স্লার। পুলিশের মতে আঙ্কেল ফেস্টার হয়তোবা মারা গিয়েছে, বাকি দুজনকে পুলিশেরা এখনও খুঁজছে। এখানে জুডির মতে ওয়েনসডের কোনো দোষই নেই, সে তো শুধুমাত্র লুকিয়ে তার আঙ্কেলের সাথে দেখা করতে এসেছিল। অ্যাসাইলামের এই ঘটনার পেছনে তার কোনো হাত নেই। জুডি ভালো করে জানতো ওয়েনসডে ফাঁসলে তার মেন্টাল অ্যাসাইলামের ভেতরে থাকা গোপনীয় সত্য সকলের সামনে চলে আসবে। তাই সেইখানে ওয়েনসডের সাথে একটা ভালো সম্পর্ক শুরু করার জন্য হসপিটালে তার সাথে দেখা করতে আসে। ওয়েনসডে তখন তার কাছে পেশেন্ট 1938-এর কথা জিজ্ঞাসা করে, যাকে গত পার্টে ওয়েনসডে পালাতে সাহায্য করেছিল। তাকে এখনো পর্যন্ত জুডিরা খুঁজে পায়নি, তাই তো জুডি এখানে সম্পূর্ণভাবে অস্বীকার করে এরকম কাউকে চেনার ব্যাপারে। ফলে ওয়েনসডেও বুঝে যায় যে ওই ব্যক্তিকে এখনো পর্যন্ত জুডিরা খুঁজে পায়নি। তখন সে রুম থেকে বের হতেই হঠাৎ করে তার কাছে কিছু ফুল এবং একটা চিরকুট নিয়ে আসে একজন নার্স, যেখানে লেখা ছিল সে এবং অ্যানিট আজ রাতেই মারা যাবে। আর এই বার্তা পাঠিয়েছিল সেখানেই উপস্থিত টাইলর। টাইলরের পিছু করতে শুরু করে ওয়েনসডে, তবে সে লুকিয়ে পড়ায় ওয়েনসডে আর তাকে খুঁজে পায় না। তাই সে দমে ফিরে প্রথমেই অ্যানিটকে টাইলরের ব্যাপারে সাবধান করে দেয়, যে সে তাদের দুজনকে মারতে চাইছে। ওই সময় সেখানে প্রিন্সিপাল উইমসের আত্মাও উপস্থিত ছিল। অ্যানিট এখানে কিছুতেই টাইলারের ভয়ে ঘরের এক কোণে বসে থাকতে চায় না, যদিও এখনো পর্যন্ত ওয়েনসডে তাকে তার ভবিষ্যতে দেখা এনিডের মৃত্যুর ব্যাপারে কিছুই বলে না। সে কি করবে এবং কিভাবে টাইলারকে আটকাবে এটা ভাবছিল। এমন সময় আমরা জানতে পারি আজ রাতে নেভারমোরে একটা প্রোগ্রাম হতে চলেছে, যেখানে সকল স্টুডেন্টরা মিলে আজ রাতে নেভারমোরের পূর্বের সব বীরদেরকে সম্মান জানাবে। এখানে উইমসের কথা থেকে আমরা জানতে পারি যে প্রিন্সিপাল বেইডটকে সে সিলেক্ট করে রেখে যায়নি, তাহলে সে কিভাবে প্রিন্সিপালে পরিণত হলো এটাই সে বুঝতে পারছিল না। এখানে ওয়েনসডে তার সাথে সরাসরি কথা বলে এবং বলে আজ রাতের এই প্রোগ্রাম স্থগিত করতে, কেননা টাইলার এখনো মুক্ত। তবে প্রিন্সিপাল ডটের তো কোনো রকম ভয়ই ছিল না, তার মধ্যে প্রফেসর কাপ্রি হাইডদেরকে কন্ট্রোল করতে পারে। তাই টাইলার যদি এখানে আসেও তবে তাকে আটকানোর জন্য অনেক আউটকাস্টরা আছে, সেই সাথে রয়েছে কাপ্রি। এই কথা বলে সে কোনোরকম তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে এটাও বলে যায় যে সে প্রিন্সিপাল উইমসকে কোনোরকম শ্রদ্ধাঞ্জলি দিবে না, যা শুনে প্রিন্সিপাল উইমসের আত্মা ভীষণভাবে রেগে যায়। এদিকে মন খারাপ করে বসেছিল অনলি।
সে তখনও পর্যন্ত স্লার্পকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, যেটা বুঝতে পেরে গোমেজ এখানে তাকে সাহায্য করতে চায় স্লার্পকে খুঁজে বের করার জন্য। এতে করে সে অনেকটা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জুডির একজন খুঁজিকে দেখতে পাই, যে কিনা তখনও অ্যাসালেম থেকে পালিয়ে আসা ওই মহিলাকে খুঁজছিল। এভাবেই খুঁজতে খুঁজতে সে একটা টানেলের ভেতরে চলে আসে, যেখানে আগে থেকেই কাঁথা দিয়েছিল টাইলার। মানসিকভাবে টাইলারও অতটা সুস্থ ছিল না। এরই মাঝে ওই লোকের উপস্থিতিতে সে সতর্ক হয়ে যায়। এক পর্যায়ে সে ওই লোকটির উপর হামলা করে এবং তাকে শেষ করে দেয়। ওই সময় এই জায়গার আশেপাশেই স্লার্পও ছিল। সে ওই টানেলের ভেতরে চলে আসে এবং খুন করে রাখা ওই লোকটির দেহ থেকে তার ব্রেন খেয়ে নেয়। তখনই সে ওই লোকটির পকেটে ওই মেয়েটির ছবি পায়। সে যেন এই মেয়েটিকে চিনত। অন্যদিকে ওয়েন্সডে সন্দেহ গিয়ে পড়েছিল প্রফেসর কাপ্রির উপর। সে এখানে তাকে নানাবিধ প্রশ্ন করতে থাকে। অতীতে প্রফেসর কাপ্রি একজন হাইডের প্রেমে পড়েছিল, যে কিনা তার মাস্টারের কথা শুনে কাপ্রিকে খুন করতে পর্যন্ত এসেছিল, কিন্তু শেষমেশ সে কাপ্রির জন্য নিজের মাস্টারেরই খুন করেছে, যে ব্যাপারটা বেশ অবাক করা ব্যাপার ছিল। যদিও এখানে কাপ্রির মুখ থেকে ওয়েন্সডে তেমন কিছু বের করতে পারে না, তাই সে সরাসরি চলে যায় ম্যারলিনের বই খুঁজতে। ম্যারলিনের জিনিসপত্র তার পুরনো বাড়ি, অর্থাৎ যেখানে এখন মর্টিসিয়ারা থাকে, সেখানে ছিল। ওয়েন্সডে তার ডায়েরি থেকে জানার চেষ্টা করছিল যে ম্যারিলিন কিভাবে টাইলারকে নিজের নিয়ন্ত্রণে এনেছিল, অর্থাৎ সে কিভাবে টাইলারের মাস্টার হয়েছিল। এমন সময় সেখানে মরিসিয়া চলে আসে। মরিসিয়া সেখানে আসতে অনুভব করতে পারে যে তারা দুজন বাদেও এখানে কেউ একজন রয়েছে। তার ঠিক সেরকম অনুভব হতে থাকে যেমনটি প্রিন্সিপাল উইমস থাকলে অনুভব হতো। প্রিন্সিপাল উইমস চাইছিল যে মরিসিয়াও জানুক ওয়েন্সডে কি করতে চায়, তাই তো সে ম্যারিলিনের ডায়েরিটি তার দিকে এগিয়ে দেয়। তবে ওয়েন্সডে কিছুতেই মরিসিয়ার সাথে কোনো কিছু শেয়ার করতে চাইছিল না এবং সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে অ্যানিটা বুঝতে পারে যে সে একা কিছুতেই টাইলারের সাথে লড়াই করে পারবে না, তাই সে ঠিক করে যে সে নাইটশেডের হেল্প নিবে। তাই সে থিংয়ের মাধ্যমে নাইটশেডের সকলের কাছে রাতের বেলা মিটিংয়ের জন্য ইনভিটেশন পাঠায়, যে ব্যাপারটা গোপনে দেখে নেয় অ্যাগনেস। এখন এইভাবেই ওই দিন গড়িয়ে রাত হয়ে যায়। দেখা যায় তখনও পর্যন্ত স্লার্ফকে জঙ্গলের ভেতরে খুঁজে বেড়াচ্ছিল গোমেজ এবং লে। পুরো জঙ্গল খুঁজেও তারা যখন স্লার্ফকে খুঁজে পায় না, তখন তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় লে দেখতে পায় কিছু মানুষেরা জড়ো হয়ে একটা স্থানে যাচ্ছে। কিছুটা দূরেই মেলা হচ্ছিল, সেখানেই যাবে বলে তারা দুজন মন স্থির করে এবং তাদেরকে ওই সময় দূর থেকে দেখছিল স্লার্ফ। সেও তাদের পিছু পিছু ওই মেলায় পৌঁছে যায়। অন্যদিকে ওয়েন্সডের সাথে দেখা করতে এসে তাকে এই নাইটশেডের মিটিংয়ের ব্যাপারে জানিয়ে দেয় অ্যাগনেস। সময়ও তো সকলে মিটিংয়ে পৌঁছে যায়। এনিট নাইটশেডের মেম্বার ছিল না, তবে তার জীবনে যেহেতু ঝুঁকি ছিল, তাই নাইটশেডের প্রত্যেককে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখনই সেখানে চলে আসে ওয়েন্সডে এবং তারা একসাথে কাজ করবে বলে জানায়। সে টাইলারকে নিজের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার ব্যাপারেও জানায়। আর এরপর থিংয়ের সাহায্য নিয়ে সে চলে যায় ওই ফর্মুলা বানাতে, যেটার সাহায্যে সে টাইলারকে কন্ট্রোল করবে। ম্যারিলিন এই ফর্মুলার মাধ্যমেই তাকে কন্ট্রোলে এনেছিল, তবে এখানে তাকে সাবধান করতে এসেছিল প্রিন্সিপাল উইমসের আত্মা। সে তাকে মনে করিয়ে দেয় ম্যারিলিন টাইলারকে নিয়ে কোনো রকম অনুভব করত না। তবে ওয়েন্সডে তো টাইলারকে একসময় পছন্দ করত, যদিও ওয়েন্সডে এই ব্যাপারটা অস্বীকার করে। প্রিন্সিপাল উইমস তাকে এটাও মনে করে দেয় যে ম্যারিলিন এত ভালোভাবে টাইলারকে বশ করা সত্ত্বেও টাইলার ম্যারিলিনকে শেষ করে দিয়েছে, তাই তার নিজেরও সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ওয়েন্সডে এইসবে গুরুত্ব দেয় না, সে ওই ফর্মুলাটা বানিয়ে ফেলেছিল। এদিকে ওই মৃতদেহ পাওয়ার মাধ্যমে পুলিশরা জানতে পেরেছিল টাইলার এবং ওই জম্বি অর্থাৎ স্লার্প একসাথেই আছে, কেননা ওই মৃতদেহের ব্রেন তো স্লার্প খেয়েছিল, সেই সাথে তার উপর আঘাত করেছিল টাইলার। এই কারণেই তাদেরকে একসাথে হাতে নাতে ধরার জন্য নেভারমোরের বাইরে পাহারা দেওয়া শুরু করে পুলিশরা। অন্যদিকে লেদের পিছু পিছু স্লার পৌঁছে গিয়েছিল ওই মেলায়। মেলার ভেতরে থাকা একটা হন্টেড হাউসের ভেতরে সে ঢুকে পড়ে, যেখানে একজন লোক তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকলে তার উপর হামলা করে স্লার, আর এরপর তার ব্রেন খেতে আরম্ভ করে, যা দেখে সেখানে এক হুলস্থুল কাণ্ড হতে যায়। এই ব্যাপারে নিউজ ছড়ে যায় পুলিশের কাছে। ফলে পুলিশও দ্রুত নেভারমোরের গাড়টাও বন্ধ করে সেখানের উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সুযোগে টাইলারও সুযোগ পেয়ে যায় নেভারমোরের ভেতরে প্রবেশ করার। এদিকে হুলস্থুল ঘটনা দেখিয়ে সেদিকে দৌড়ে যেতে যায় লে। গোমেজ থেকে আটকানোর চেষ্টা করলে লে তাকে মনে করিয়ে দেয় যে স্লার্প তার বন্ধু, সে গোমেজের ক্ষতি করতে পারে, তবে লের ক্ষতি করবে না, তাই সে যেন ভেতরে তাকে যেতে দেয়। গোমেজও তাকে আটকায় না। সে ভেতরে যাওয়ার পর সেখানে তার স্লার্পের সাথে দেখা হয়। এখানে স্লার প্রথমবারের মতো কথা বলে।
সে লেকে বলে প্রথম থেকেই লে তাকে সাহায্য করে এসেছে, সেই তার একমাত্র বন্ধু। এই মোমেন্টেও সে যেন তাকে সাহায্য করে এখান থেকে পালিয়ে যেতে। লে ঠিক এমনটিই করে, সে স্লারকে সাহায্য করে সেখান থেকে পালিয়ে যেতে। যে জিনিসটা গোমেজও দেখে, তবে সে কিছুই বলে না। লে বাইরে এসে গোমেজকে মিথ্যা বলে যে সে ভেতরে স্লার্পকে খুঁজে পায়নি। গোমেজ তার ছেলেকেও কিছুই বলে না। মনে হচ্ছিল গোমেজও যেন কোনো না কোনো সত্য জানে, যে ব্যাপারটা সে লুকাচ্ছে। শুধুমাত্র গোমেজই নয়, বরং মরিসিয়াও কিছু একটা জানত, কেননা তার কাছে আসে ওই মহিলা। আর আমরা এখানে জানতে পারি যে এই মহিলার নাম হলো ফ্রান্সেসকা। আর এই ফ্রান্সেসকা আর কেউ নয় বরং টাইলারের মা। সে এখানে মরিসিয়াকে তার ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করতে বলে। মরিসিয়া এই ব্যাপারে রাজি হয়ে যায়। অন্যদিকে তার ছেলে তো পড়েছিল মরিসিয়ার মেয়ে অর্থাৎ ওয়েন্সডেকে খুন করার পেছনে। নেভারমোরের ওই শ্রদ্ধাঞ্জলিতে চলে এসেছিল টাইলার। পরিকল্পনা অনুযায়ী এনিট তাকে একটা ফাঁকা বিল্ডিংয়ে নিয়ে আসে, যেখানে আগে থেকেই তার বন্ধুরা অপেক্ষা করছিল। সেই সাথে লুকিয়েছিল ওয়েন্সডে ওই ফর্মুলার সাথে। আস্তে আস্তে রেগে টাইলার হাইডে পরিণত হতে শুরু হয়, আর ওই সময় ওয়েন্সডে চলে আসে তাকে ফর্মুলাটা পুশ করার জন্য। তবে তার আগেই টাইলার টের পেয়ে যায় এবং তাকে আঘাত করে। সে নিজের উপর আক্রমণ করতে যাবে তার আগে ওয়েন্সডে তাকে নিজের দিকে ডেকে নেয়। সে বলে সে কখনো টাইলারকে ভালোবাসেনি, সে শুধুমাত্র টাইলারকে ব্যবহার করেছে বাকিদের মতো করে। এইভাবেই সে টাইলারকে উস্কিয়ে নিজের দিকে নিয়ে আসি এবং তার শরীরে ওই ফর্মুলা প্রবেশ করাতে যাবে। ঠিক তখনই সেখানে অন্য একটা হাইট চলে আসে, যে কিনা আর কেউ নয় বরং ফ্রান্সিসকা অর্থাৎ টাইলারের মা। সে যখন বুঝতে পেরেছিল ওয়েন্সডে তার ছেলেকে কাবু করতে চাইছে, তখন সে ওয়েন্সডের উপর হামলা করতে চায়। তবে এরই মাঝে ওয়েন্সডের মা মরিসিয়াও সেখানে চলে আসে এবং তাকে তার প্রমিসের কথা মনে করিয়ে দেয়। যেটা মনে করতেই সে সেখান থেকে নিজের ছেলে অর্থাৎ টাইলারকে নিয়ে চলে যায়। এখানে মরিসিয়াকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল ওয়েন্সডে। তার পরিকল্পনায় আবারও পানি ফেলে দিয়েছে তার মা। ফ্রান্সিসকা প্রমিস করেছিল যে সে টাইলারকে নিয়ে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। তবে মরিসিয়া কিভাবে একটা হাইটের উপর বিশ্বাস করতে পারে? মরিসিয়া বলে সে কোনো হাইটের উপর নয়, বরং একজন মায়ের উপর ভরসা করেছে। যা শুনে ওয়েন্সডে চুপ হয়ে যায়, আর এরপর তারা যার যার বাড়িতে ফিরে যায়। যেখানে মরিসিয়ার কাছে গোমেজ আসে এবং তাকে জানায় লের পোষা জম্বি অর্থাৎ স্লার্প আর কেউ নয় বরং আইজ্যাক। আইজ্যাক নাম শুনি মরিসিয়া হতবাক হয়ে যায়, আর এরপর সেও একটা দুঃসংবাদ জানায়, সেটা হলো ফ্রান্সিসকা ফিরে এসেছে। ফ্রান্সিসকা এবং আইজ্যাকের কি কাহিনী? আইজ্যাক কে? আইজ্যাক যেই হোক, সে খুন করে ফেলে জুডিকে, অর্থাৎ জুডির সাথেও তার পুরনো শত্রুতা রয়েছে। পরদিন সকালে প্রিন্সিপালের অফিসে ওয়েন্সডের বাবা মা সহ ইনিটকেও ডাকা হয় গতরাতের ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য। সেখানে পুলিশ অফিসারও উপস্থিত ছিল। তারা এখানে দুজন হাইডের কথা শুনে অবাক হয়ে যায়। এছাড়া তারা যখন জানতে পারে যে ওই হাইটা আসলে টাইলরের মা, যে কিনা 15 বছর আগে মারা গিয়েছিল, এটাই সবাই জানত, তখন তারা আরও বেশি অবাক হয়ে যায়। পুলিশ অফিসার চাইছিল স্কুলটি আপাতত বন্ধ রাখতে, তবে প্রিন্সিপাল এতে রাজি হয় না। তার মতে সামনেই গালা অনুষ্ঠান রয়েছে, আর এই গালাতে তাদের ফান্ড রেজিং হবে, তাই সে এই মোমেন্টে সেই স্কুল কিছুতেই বন্ধ করবে না। তারা এই নিয়ে তর্ক করছিল, তখনই ওয়েন্সডেকে সে পেছন থেকে ডাক দেয় বিমসের আত্মা। সে ওয়েন্সডেকে দুটো ইম্পর্ট্যান্ট কথা বলে। এক তো ভবিষ্যৎবাণী এখনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এনিডের মাথার উপর এখনো মৃত্যুর ছায়া রয়েছে। দ্বিতীয় ব্যাপারটা হলো ওয়েন্সডে যদি নিজের শক্তি চায়, তাহলে তাকে তার মায়ের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, কেননা অ্যাডামস ফ্যামিলিতে সম্পর্কের বন্ধন ভালো না থাকার কারণেই তাদের শক্তি বেশি দিন থাকে না। তবে ওয়েন্সডে তো কিছুতেই তার মায়ের সাথে সম্পর্ক ঠিক করতে রাজি ছিল না। তখনই সেখানে চলে আসে প্রফেসর অরলফ। অরলফের সাথে কথা বলে ওয়েন্সডে এখানে আইজ্যাকের ব্যাপারে অনেকটা জেনে যায়। আসলে আইজ্যাক আর কেউ নয় বরং ফ্রান্সিসকার ভাই, অর্থাৎ টাইলারের মামা। শুধুমাত্র তাই নয়, সে তার সময়ে অনেক নাম করা একজন সায়েন্টিস্ট হতে চলেছিল। এমনকি অরলফের মাথাকে এইভাবে জীবিত রাখার প্রক্রিয়াও সেই বের করেছিল। সে নিজের বোনকে অনেক বেশি ভালোবাসত, তবে হঠাৎই এক রাতে সে গায়েব হয়ে যায়। তার এই গায়েব হওয়ার পেছনে নানান গল্পকথা প্রচলিত রয়েছে। এই সকল কথা শুনে ওয়েন্সডের বুঝতে আর বাকি থাকে না স্লার্পি আইজ্যাক। তাই তো সে তখনই চলে যায় তার ভাইয়ের সাথে দেখা করতে এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে শেষবারের মতো আইজ্যাককে কোথায় রেখেছিল। লে এখানে স্বীকার করে নেয় যে মেলা থেকে গত রাতেই সে আইজ্যাককে পালাতে সাহায্য করেছে।
আর তার পকেট থেকে ফ্রান্সিসকার ছবিও পেয়েছে, যেটা দেখে ওয়েন্সডে বুঝতে পারে আইজ্যাক এখন তার বোনকে খুঁজছে। এদিকে বোন তো চেষ্টা করছিল তার ছেলে টাইলারের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা। সে টাইলারকে বেঁধে রেখেছিল, যেটা দেখে টাইলারের ভীষণ রাগ হয়। তবে ফ্রান্সিসকার মতে সে এবার টাইলারকে নিয়ন্ত্রণ করতে চলেছে, যে ব্যাপারটা টাইলারের ভালো লাগে না। এই ব্যাপারে প্রতিবাদ করতেই ফ্রান্সিসকা তাকে একটা থাপ্পড় মারে, আর এরপর তাকে শান্ত হয়ে তার কথা শুনতে বলে। ওই সময় আমরা লক্ষ্য করি ফ্রান্সিসকার কাশির সাথে রক্ত আসছিল, যে ব্যাপারটা সে টাইলারের কাছ থেকে লুকিয়ে নেয়। অন্যদিকে ওই দিন মন খারাপ করে বসেছিল ইনেট, তখনই তার সাথে দেখা করতে আসে তার বয়ফ্রেন্ড ব্রুনো। এমন সময় সেখানে প্রফেসর কাপ্রিও চলে আসে। সে ব্রুনোকে সেখান থেকে যেতে বলে এনিটের সাথে আলাদাভাবে কথা বলে। আর এখানে আমরা জানতে পারি গতকাল রাতে সবকিছু শেষ হওয়ার পর এনিট একা মিউজিক রুমে ছিল। তখনই সে কোনো এক অজানা কারণে পরিণত হয়েছিল ওয়ারউলফে, যেটা দেখে ফেলেছিল কাপ্রি। এনিট বুঝতে পারছিল না পূর্ণিমা না হওয়া সত্ত্বেও সে কেন একটা ওয়ারউলফে পরিণত হলো। শুধুমাত্র তাই নয়, সে প্রথম যে রাতে ওয়ারউলফ হয়েছিল সে রাতটিও পূর্ণিমা ছিল না, অর্থাৎ গত সিজনের ফাইটিং সিন, যে রাত ছিল ব্লাড মুনের রাত। আর এটা একটা জিনিসই ইশারা করে, সেটা হলো ইনিট একটা অ্যালফা। ওয়ারউলফদের মধ্যে অ্যালফারা সবথেকে বেশি শক্তিশালী হয়ে থাকে, আর এই শক্তির কারণেই তারা সারা জীবন একা থেকে যায়। এই ব্যাপারটা নিয়ে এনিট চিন্তিত হয়ে পড়ে। তখন কাপ্রি তাকে নিশ্চিন্ত হতে বলে, কেননা সে তার জন্য কোনো একটা ব্যবস্থা করবে। অন্যদিকে ওয়েন্সডে যায় নিজের নানির সাথে দেখা করতে, যাতে করে সে নিজের শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে কোনো ক্লু পেতে পারে। তার নানিও একজন রেভান ছিল, অর্থাৎ যে শক্তি ওয়েন্সডের কাছে আছে সেই শক্তি একসময় তার নানির কাছেও ছিল। এখানে তার নানি একটা কবরস্থানের কথা বলে, সেখানে থাকা একজন প্রফেসরের কবরের কথা বলে। সে একজন নাম করা রেভেন ছিল, আর ওই রেভেনের হেডস্টোনে স্পর্শ করে যদি সেখানে থাকা বাক্যটি সে পাঠ করে তাহলে সে ওই রেভেনের দেখা পাবে। তিনি ওয়েন্সডেকে সাহায্য করতে পারে কিছু সময়ের জন্য নিজের শক্তি ফেরত পেতে, তবে এই ক্ষেত্রে অজানা বিপদ হতে পারে। তাই ওয়েন্সডেকে সাবধানে থাকতে বলে তার নানি। ওয়েন্সডে ওই রাতেই রেডি হয়ে কবরস্থানের উদ্দেশ্যে বের হতে যাচ্ছিল, তবে এনিট তাকে বাধা দেয় এবং জানায় প্রফেসর ডট তাদের উপর কারফিউ জারি করেছে। রাতের বেলা যদি কোনো স্টুডেন্ট বাইরে যায় তাহলে তাকে এবং তার রুমমেটকে গালায় পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তবে এতে তো ওয়েন্সডের কিছু যায় আসে না। এখানে এনিটের সাথে তার বেশ তর্কও হয়, তবুও সে বেরিয়ে পড়ে। এদিকে সে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে এনিটের কাছে তিনি এসে জানায় প্রফেসর কাপ্রি সকলের রুম চেক করছে। এর মানে সে যদি এখানে এসে ওয়েন্সডেকে না দেখে তাহলে এনিটেরও কালা মিস হয়ে যাবে, যেটা সে কিছুতেই চাইছিল না। তাই সে তখনই বেরিয়ে পড়ে ওয়েন্সডেকে ফিরিয়ে আনতে। এদিকে ওয়েন্সডে পৌঁছে গিয়েছিল গোরস্থানে, সেখানে সে ওই রেভেনের কবর খুঁজেও পায় এবং সেটা স্পর্শ করে সে ওই বাণীটি পড়তে আরম্ভ করে, যার ফলে সে পৌঁছে যায় ওই রেভেনের বাড়িতে। এটা ওই রেভেনের চেম্বার ছিল, যেখানে রেভেনের আত্মা উপস্থিত ছিল। ওয়েন্সডে এখানে এইজের পরিচয় বলে এবং সেই সাথে তার নানের বলা ওই কথাটিও বলে যে সে কিছু সময়ের জন্য তার শক্তি ফিরে পেতে চায়, যেটা শুনে রেভেন তাকে তার শক্তি ফেরত পাওয়ার একটা উপায় বলে। সেখানে থাকা মোমবাতির ওপর তাকে হাত রাখতে হবে, এর ফলে সে তার শক্তি ফেরত পাবে। তবে সময় শেষ হওয়ার আগেই সে যদি কোনো কারণে নিজের হাত সরিয়ে নেয় তাহলে তাকে বড়সড় মাসুল দিতে হবে। মিনা ভয়ে ওয়েন্সডে ওই মোমবাতির ওপর হাত রাখে। কিছু সময়ের মধ্যে সে ভিশন দেখতে আরম্ভ করে, তবে সে এই ভিশন পুরোপুরি দেখার আগে এনিট ওই গোরস্থানে চলে আসে এবং তার হাত ধরে টান দেয়, যার ফলে গোরস্থানের ওই কবর থেকে তার হাত ছুটে যায় এবং তার হাত ওই মোমবাতির উপর থেকেও সরে আসে। সাথে সাথে এনিট এবং ওয়েন্সডে দুজনেরই কিছু একটা হয়ে যায়, তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালেই ওয়েন্সডের চিৎকারে ঘুম ভাঙে এনিটের। আসলে এনিটের শরীরে নয়, বরং এনিটের শরীরে ছিল ওয়েন্সডে এবং ওয়েন্সডের শরীরে ছিল এনিট। গত রাতে মোমবাতির উপর থেকে হাত সরিয়ে নেওয়ার কারণেই তাদের দুজনের বডি সোয়াপ হয়ে গিয়েছিল, অর্থাৎ অদল বদল হয়ে গিয়েছিল। যেটা বুঝতে পারার পর এনিট তো একদমই পাগলের মতো হয়ে যায়। তাকে শান্ত হতে বলে ওয়েন্সডে। সেখানে থাকা প্রিন্সিপাল উইমসের আত্মাকে সে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সে ঠিক করবে, তবে উইমসের কাছেও এর কোনো উত্তর ছিল না, যে কারণে ওয়েন্সডে বেরিয়ে পড়ে। তার পিস পিস বেরিয়ে পড়ে এনিটও। সে এনিটকে প্রমিস করে যে দ্রুত সময়ের মধ্যে তারা তাদের শরীর আবারও বদলে নিবে। ততক্ষণ পর্যন্ত এনিট যেন সবার থেকে দূরে থাকে, একা একা থাকে, বিশেষ করে ওয়েন্সডের মায়ের থেকে দূরে থাকে।
এনিটও তাকে বলে ব্রুনোর থেকে দূরে থাকতে। ওয়েন্সডে ব্যাপারটা মেনে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে এনিট নিজের হাবভাব কন্ট্রোলে নিতে পারে না। সে আইসক্রিমের শপের দিকে যাচ্ছিল, তখনই তার সামনে আচমকা চলে আসে অ্যাগনেস। সে তাকে কফি দিতে এসেছিল। এনিট তো এটা শুনে রেগে যায় যে অ্যাগনেস প্রতিদিন ওয়েন্সডেকে কফি দেয়। সে এইখানে নিজের জন্য কালারফুল একটা কফি নেয়, যা দেখে অ্যাগনেসের বেশ সন্দেহ হয়। এর উপর আবার সে আইজ্যাককেও চিনছিল না, যাকে খোঁজার কাজে সে নিজেই অ্যাগনেসকে লাগিয়েছিল। ফলে অ্যাগনেসের সন্দেহ আরও বাড়তে থাকে। এদিকে এই কালারফুল কফি খাওয়ার কারণে এনিডের শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। এর মানে সত্যি ওয়েন্সডের শরীরে কালারে অ্যালার্জি ছিল, যে ব্যাপারটা সে প্রায়ই বলতো। তখনই সেখানে চলে আসে মরিসিয়া এবং তাকে একটা বিশেষ ক্রিম দেয়, যেটা লাগানো মাত্রই ওয়েন্সডের শরীর ঠিক হয়ে যায়। এখানে এনিটের কথাবার্তায় মরিসিয়ারও সন্দেহ হয়, তবে সে সন্দেহ না করে বরং মনে করে তার মেয়ে হয়তো বা আলোর পথে আসছে। তাই সেই সম্পর্ক ঠিক করার জন্য আজ রাতে ফ্যামিলি ডিনারের কথা বলে। এনিট এই ব্যাপারটা কারফিউর বাহানা দিয়ে এড়িয়ে যেতে চাইলেও পারে না, কেননা প্রিন্সিপাল ডটের সাথে আগে থেকেই মরিসিয়া কথা বলে রেখেছিল। ফলে এনিট পড়ে যায় মহাবিপদে। এদিকে এনিটের শরীরে থাকা ওয়েন্সডে চলে এসেছিল ওই গুরুস্থানে। সে ওই কবরে স্পর্শ করে আবারও চ্যান্টিং করতে চাইছিল। তবে তার আগেই সেখানে চলে আসে প্রিন্সিপাল উইমসের আত্মা। সে এখানে ওয়েন্সডেকে এটা তো বলতে পারে না যে ওয়েন্সডে কিভাবে নিজের শরীরে ফেরত যাবে, তবে সে এটা বলতে পারে যে এর আগে যারা বা যে এই ধরনের ভুল করেছে তাদের সবার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছিল। এর মানে ওয়েন্সডের করা এই ভুলের কারণে এখন এনারিরও জীবন যেতে চলেছিল। অর্থাৎ যে ভবিষ্যৎবাণী আটকানোর জন্য ওয়েন্সডে চেষ্টা করছিল, সে আসলে নিজেই ওই ভবিষ্যতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আইজ্যাককে দেখতে পাই, যে কিনা ওই মুহূর্তে টাইলারদের বাড়িতে ছিল। সেখানে একটা সিক্রেট দরজা ছিল মাটির নিচে যাওয়ার জন্য, আর এই মাটির নিচেই লুকিয়ে ছিল টাইলর এবং তার মা। এই সিক্রেট ঘরটি মূলত টাইলরের বাবা বানিয়েছিল, তার মা হাইট হলে তাকে এখানেই লুকিয়ে রাখার জন্য। এখানে আইজ্যাক আসা মাত্রই আইজ্যাককে দেখে ফ্রান্সিসকা একদমই হতবাক হয়ে যায়। বহু বছর আগে তার ভাই আইজ্যাক তার কোলেই মৃত্যুবরণ করেছিল, যে কারণে সে আইজ্যাককে বিশ্বাসই করতে পারছিল না। পরবর্তীতে আইজ্যাক সবকিছু খুলে বলে, কিভাবে সে জীবিত হয়েছে এই সবকিছু। সেই সাথে আমরা জানতে পারি হাইটদের অর্থাৎ এই মনস্টারদের আয়ু কম থাকে। ফ্রান্সিসকা কখনোই একজন হাইট হয়ে বাঁচতে চায়নি। সে তো একটা সাধারণ নর্মাল জীবন চেয়েছিল, যে কারণে শুধুমাত্র তার জন্য তার ভাই আইজ্যাক একটা মেশিন বানিয়েছিল, যে মেশিনের মাধ্যমে তার ভেতরকার এই অ্যাবিলিটি নষ্ট করে দেওয়া সম্ভব। তবে কোনো এক কারণে সেদিন সে সফল হয়নি। তার মৃত্যুর পর ওই মেশিনটি নিয়ে গিয়েছিল জুডির বাবা, আর এরপর সে এই মেশিনটিকে উল্টো করে প্রয়োগ করতে শুরু করেছিল নর্মিসদের উপর, যাতে করে নর্মাল মানুষেরা পার পেতে পারে। তাদের কারণেই একজন নর্মাল হাইটের থেকে ফ্রান্সিসকা একটু বেশি সময় ধরে বেঁচে আছে। তবে জুডির ঔষধ বাদে ফ্রান্সিসকা বেশিদিন বাঁচবে না, আর এই কারণেই তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়েছিল। তবে তার ভাই যেহেতু চলে এসেছে, তাই আইজ্যাক আবারও ওই মেশিন ইউজ করে তাকে সুস্থ করার কথা ভাবে, অর্থাৎ তারা ওই মেন্টাল অ্যাসাইলেমে যাবে। তবে তার আগে আইজ্যাক বলে তার নেভার মোড়ে একটা কাজ আছে। ওই সময় আমরা নেভার মোড়ের দৃশ্য দেখতে পাই, যেখানে এনিটকে ভায়োলিন বাজাতে দেখিয়ে অবাক হয়ে যায় প্রফেসর কাপ্রি। কেননা সে তো জানতো না এনিটের শরীরে এখন এনিট নয়, বরং ওয়েন্সডে রয়েছে। এখানে ওয়েন্সডে তার সাথে কথা বলে জেনে যায় যে এনিট আসলে একজন আলফা, আর সাধারণত একজন অ্যালফার জন্য প্রথম পূর্ণিমা অনেক বেশি ভয়ানক হয়। তাই প্রথম পূর্ণিমা পর্যন্ত তাকে প্রতি রাতে লুপিন কেসে নিজেকে আটকে রাখতে হবে। তবে আপাতত ওয়েন্সডে তো নিজেকে আটকে রাখতে পারবে না, কেননা আজ রাতের মধ্যেই শরীর বদল না করলে তার এবং এনিট দুজনের জন্যই মৃত্যু চলে আসবে। এনিটের শরীরে থাকা ওয়েন্সডে এখানে একটা ছবি দেখতে পায়, যে ছবির মাধ্যমে সে জানতে পারে মরিসিয়ারা এখন যে বাড়িতে রয়েছে সেটাতে মূলত ওই রেভান থাকত, যার কবরের কাছ থেকে পাওয়ার পেতে গিয়ে আজ তাদের এই হাল। তাই তো সে তার মায়ের অনুপস্থিতিতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সুযোগ পেয়ে বেডরুমের ভেতরে থাকা একটা সিক্রেট দরজা দিয়ে একটা সিক্রেট চেম্বারে চলে যায়। এই চেম্বারটিতে মরিসিয়ার বই রাখা ছিল, সেই সাথে ছিল ওই রেভেনের একটা মূর্তি। এখানে তার সাথে ওয়েন্সডের কথা হয়, তবে ওয়েন্সডে কোনোরকম সলিউশন পায় না, কেননা এরই মাঝে তার মা মরিসিয়া সেখানে চলে আসে। এনিটের শরীরে থাকা ওয়েন্সডেকে সে চিনতে পারে না এবং মনে করে ওয়েন্সডেই হয়তোবা এনিটকে এখানে পাঠিয়েছে তার শক্তি ফিরে পাওয়ার কোনো উৎস খোঁজার জন্য। তাই সে তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ওয়েন্সডের শরীরে থাকা এনিট তো চিন্তায় মরে যাচ্ছিল,
আজ রাতে কিভাবে সে মরিসিয়া সহ অ্যাডামস ফ্যামিলির সাথে ডিনার করবে। তার মাথায় বুদ্ধি আসে যে হয়তো বা ওয়েনসডে নোবেল পড়লে সে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারবে, যেটা তাকে সাহায্য করবে আজ রাতে ডিনার সার্ভাইভ করতে। তাই তো থিনের বারবার নিষেধ করা সত্ত্বেও সে ওই নোবেলটি খুলে বসে। সেখানে ওয়েনসডে এনিটের ব্যাপারে অনেক কিছু লিখেছিল, তবে সে যা কিছু লিখেছিল তা পড়ে এনিট অনেক বেশি রেগে যায়, কেননা তাকে পিতু, রঙের পাগল এইসব কিছু লিখে রেখেছিল ওয়েনসডে। যে কারণে সে এত বেশি রেগে গিয়েছিল যে সে ওয়েনসডের অ্যালার্জির কথা চিন্তা না করে রঙিন কাপড় পরে বাইরে এসে নাচানাচি করতে আরম্ভ করে, যাতে করে সকলের সামনে ওয়েনসডের ইমেজ নষ্ট হয়। তবে তা করতে গিয়ে তার শরীরে ভীষণভাবে অ্যালার্জির প্রবলেম দেখা দেয়। ওয়েনসডে সেখানেই দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে ওয়েনসডেকে কিছুই বলতে পারে না। এদিকে ওয়েনসডে রাগের মাথায় চলে আসে ব্রুনোর কাছে, যে কিনা ওই সময় তার অন্য এক গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল ফিলিপিনের ভাষাতে। তবে ওয়েনসডে তো এই ভাষা জানত, যে কারণে সে বুঝে ফেলে যে ব্রুনোর অন্য এক গার্লফ্রেন্ড আছে। তাই সে এখানে এনিটের হয়ে ব্রুনোর সাথে ব্রেকআপ করে নেয়। এমন সময় সেখানে চলে আসে প্রফেসর কাপ্রি, যে কিনা তখনই এনিটকে লুপিন কেসে যেতে বলে, কেননা সন্ধ্যে ঘনিয়ে এসেছে। আর এই সব কিছু সেখানে অদৃশ্য অবস্থায় অ্যাগনেস শুনে নেয়। সে নিউজ নিয়ে চলে যায় ওয়েনসডের শরীরে থাকা এনিটের কাছে। এনিট এরা জেনে অবাক হয়ে যায় যে কাপ্রি লুপিনকে সে ওয়েনসডেকে দিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, অ্যাগনেসের কাছ থেকে এনিট এটাও জানতে পারিয়েছে এনিটের শরীরে থাকা অবস্থায় ওয়েনসডে ব্রুনোর সাথে ব্রেকআপ করে নিয়েছে। কী কারণে ব্রেকআপ করেছে এরা অ্যাগনেস বলতে পারে না। তার আগেই এনিট অনেক বেশি রেগে গিয়েছিল। তবে অ্যাগনেসের মাধ্যমে সে যখন জানতে পারে যে তার মৃত্যু আটকানোর জন্য ওয়েনসডে সব কিছু করছে, যে মৃত্যু ওয়েনসডে তার ভবিষ্যৎবাণীতে রেখেছে, তখন সে আরও বেশি হতবাক হয়ে যায়। তবে সে কিছু বলার আগে অ্যাগনেস এখানে উল্টোপাল্টা বলতে থাকে যে এনিট তার বন্ধু হওয়ার যোগ্য না, তাকে বাঁচিয়ে কোনো লাভ নেই। অ্যাগনেসই তার বন্ধু হওয়ার জন্য পারফেক্ট। এনিটের জন্য সে আরও বিপদে পড়ে, অন্যদিকে অ্যাগনেস তাকে সবসময় সাহায্য করে। এই সকল কথা শুনে এনিট আরও বেশি রেগে যায় এবং তাকে এখানে উল্টোপাল্টা অনেক কিছু বলতে থাকে। তবে যেহেতু অ্যাগনেসের মনে হচ্ছিল যে কথাগুলো ওয়েনসডে তাকে বলছে, তাই সে অনেক বেশি কষ্ট পায়। তার মন এখানে পুরোপুরিভাবে ভেঙে যায়। তাই তো সে চলে যায় প্রফেসর অরলফের চেম্বারে। সেখানে সব বডি পার্টসরা মিলে মিটিংয়ে বসেছিল। তাদের ডিপ্রেশন দূর করার জন্যই আজকের এই মিটিং। অ্যাগনেসও সেখানে গিয়ে বসে পড়ে নিজের মন হালকা করার জন্য। সেখানে থিংও ছিল। থিং নিজের অতীতের ব্যাপারে কোনো কিছু জানে না। যখন অ্যাডামস ফ্যামিলি তাকে পেয়েছিল তখন শুধুমাত্র তার হাতে একটা আংটি বাদে আর কিছুই ছিল না। তবে অরলফের মতে এখানে থাকা সকলের মধ্যে থিং সব থেকে বেশি লাকি, কেননা তার সাথে তার ফ্যামিলি আছে, অ্যাডামস ফ্যামিলি। এদিকে অ্যাডামস ফ্যামিলি তো তখন তাদের ডিনারে ব্যস্ত ছিল, যেখানে এনিট চুপচাপ বসেছিল। এদিকে লে এইখানে নিজের দোষ স্বীকার করে নেয় যে মেলায় সেদিন সে স্লার্ফকে ভাগিয়ে দিয়েছিল, আর এই ব্যাপারটা সে তার বাবাকে মিথ্যা বলেছিল। যে ব্যাপারটা শুনে তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য ঘরে চলে যায়। এবার খাবার টেবিলে ছিল শুধুমাত্র মরিসিয়া এবং এনিট। এনিটের চোখ মুখ দেখে মরিসিয়ার আবারও সন্দেহ হয়, তবে সেই সাথে সে সেখানে কারো একটা উপস্থিতিও অনুভব করে। সে তাকে সামনে আসতে বলে। সাথে সাথে সেখানে প্রকট হয় প্রিন্সিপাল উইমসের আত্মা। তবে তাকে ওয়েনসডের শরীরে থাকা এনিট দেখতে পারছিল না। উইমসের আত্মার কাছ থেকে মরিসিয়া যখন জানতে পারে যে উইমস মূলত ওয়েনসডের স্পিরিট গাইড, তখনই সে বুঝতে পারে যে এটা ওয়েনসডে নয়। যদি সে ওয়েনসডে হতো তাহলে নিশ্চয়ই সে প্রিন্সিপাল উইমসকে দেখতে পেত। উইমস এখানে তাকে সবটা খুলে বলে, যা শুনে মরিসিয়া চিন্তিত হয়ে পড়ে। আজ রাতের মতোই তাদের হাতে সময় আছে। সকালের মধ্যে তাদের নিজ নিজ শরীরে ফিরতে হবে। এদিকে ওয়েনসডে তো লুপিন কেসে আটকা, তাই সে এনিটকে বলে তখনই গিয়ে ওয়েনসডেকে আগে মুক্ত করতে। এদিকে রাতের অন্ধকারে আইজ্যাক চলে এসেছিল নেভার মোড়ে। 30 বছর আগে মারা যাওয়া স্টুডেন্টকে এইভাবে নিজের সামনে থেকে হতবাক হয়ে যায় প্রফেসর অরলফ। প্রফেসর অরলফের 30 বছর আগেই মরে যাওয়ার কথা ছিল। আইজ্যাকের আবিষ্কারই মূলত তাকে এত বছর ধরে জীবিত রেখেছে। তাই সে এত বছর পর এসেছে অরলফের কাছ থেকে তার জীবন নিয়ে নিতে, কেননা তার এই মেশিনে থাকা ছুতেতে পাওয়ার সোর্সের মাধ্যমেই সে বেঁচে আছে, যেটা নিতে হবে যদি ফ্রান্সিসকাকে বাঁচাতে হয়। পাওয়ার সোর্সটি নেওয়ার সাথে সাথে অরলফ সেখানেই মারা যায়। আর এরপর খুবই নৃশংসভাবে তার ব্রেইন খেয়ে নেয় আইজ্যাক, যেটা অ্যাগনেস দেখে ফেলে। সে ভয়ে চিৎকার করে ওঠে ঠিকই, তবে অদৃশ্য পাওয়ারের কারণে সে এই যাত্রায় বেঁচে যায় আইজ্যাকের হাত থেকে। সেখান থেকে বের হয়ে আইজ্যাক চলে যায় বাইরে থাকা গাড়িতে, যেখানে ফ্রান্সিসকে এবং টাইলার তার জন্য অপেক্ষা করছিল।
তার যখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই পেছনে কিছু আওয়াজ হয়। টাইলার বের হয় দেখার জন্য। গাড়ির ডিক্কি খোলা ছিল। সেদিকে তা চেক করে, যার ভেতরে ছিল একটা লাশ। আর এরপর ডিক্কি বন্ধ করে সে গিয়ে গাড়িতে বসে পড়ে। আমরা দেখতে পাই লাশের সাথেই সেখানে অ্যাগনেসও ছিল, যে কিনা ওয়েলসডের সামনে নিজেকে প্রমাণ করার জন্য এরকম মারাত্মক পাগলামি করছিল। এদিকে ওয়েলসডের শরীরে থাকা এনিট চলে যায় ওয়েলসডেকে মুক্ত করতে, যে কিনা এনিটের শরীরে লুপেন কেসে ছিল। এনিট সব কিছু জেনে গিয়েছে দেখে ওয়েলসডে একটু অবাক হয়, তবে সে কিছুই বলে না। এমন সময় এনিটের ফোনে কল আসে অ্যাগনেসের। অ্যাগনেস তাদেরকে জানিয়ে দেয় যে সে আইজ্যাকের লোকেশন তাদেরকে পাঠাচ্ছে। সে তাদের টিকির ভেতরে রয়েছে। যে জিনিসটা জানার পর ওয়েনসডে এবং এনিট দুজনই অ্যাগনেসকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সেই সাথে লোকেশন দেখে তারা জানতে পারে যে আইজ্যাকরা মূলত উইলো হিল অর্থাৎ ওই মেন্টাল অ্যাসাইলামে যাচ্ছে। তাই তারা নিজেদেরকে পরে ঠিক করবে, আগে অ্যাগনেসকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে ওই মেন্টাল অ্যাসাইলামে গিয়ে ওই মেশিনটি চালু করে দেয় আইজ্যাক। আইজ্যাক এবার নিজের বোনকে সুস্থ করতে চলেছিল। তার হাইট হওয়ার যে অভিশাপ সেটা দূর করতে চলেছিল। এই ব্যাপারটা টাইলারের কাছে ভালো লাগে না। তার জন্য হাইট হওয়া কোনো অভিশাপ নয়, বরং হাইট হওয়ার পরই সে নিজের শক্তির ব্যাপারে জানতে পেরেছে। যাই হোক, এখানে মা এবং মামাকে সাহায্য করার সময় টাইলার বুঝতে পারে সেখানে আরও কেউ উপস্থিত রয়েছে। মূলত সে এইখানে অ্যাগনেসের ব্যাপারে বুঝতে পেরেছিল এবং তাকে হাতে নাতে ধরেও ফেলেছিল। যাকে দেখে আইজ্যাক বলে একটা রুমে আটকে রাখতে, কাজ শেষ হওয়ার পর সে তাকে ডিনার হিসাবে গ্রহণ করবে। এরই মাঝে ওয়েনসডে এবং এনিডও সেখানে পৌঁছে যায়। আইজ্যাকরাও মেশিন অন করে দিয়েছিল। এই সুযোগে এনিটের ভেতরে থাকা ওয়েনসডে লুকিয়ে ওই ঘরের ভেতরে চলে যায়, যে ঘরের ভেতরে অ্যাগনেসকে বাধা অবস্থায় ছিল। সে অ্যাগনেসকে প্রায় মুক্তই করে ফেলেছিল। এমন সময় ঘরে চলে আসে টাইলর। পেছন থেকে এনির এসে আক্রমণ করলে আইজ্যাক তাকে ছুঁড়ে ফেলে দেয়। ওয়েনসডে তখন লাথি মেরে আইজ্যাককে দূরে সরিয়ে দেয়। তার শরীর খারাপ হতে শুরু হয়। মূলত সে যেহেতু এনিদের শরীরে ছিল, তাই এনিদের শরীর এখন পরিবর্তিত হতে শুরু করেছিল এক ভয়ানক অ্যালফা ও অ্যারো রূপে। টাইলার এটা দেখে দ্রুত গিয়ে দরজা বন্ধ করে দেয়। এনিট এবং অ্যাগনেস বাইরে চলে এসেছিল। এই সুযোগে অ্যাগনেস অদৃশ্য হয়ে মেশিনের সব জিনিসপত্র উল্টোপাল্টা করে দেয়। এর ফলে মেশিনে ইলেকট্রিক শর্ট সার্কিট হতে শুরু করে। টাইলার অনেকটা চিন্তিত হয়ে পড়ে তার মাকে নিয়ে। সেসব ঠিক করার চেষ্টা করছিল, এমন সময় দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলার আওয়াজ আসতে থাকে। দেখা যায় এনিটের শরীর এবার পুরোপুরিভাবে ওয়ারউলফে পরিণত হয়েছে, যাকে দেখে এখানে টাইলরও নিজের মনস্টার রূপে আসতে চাইছিল, কিন্তু তার মা চিৎকার করে ভেতর থেকে তাকে নিষেধ করে, যার ফলে ওয়েনসডে টাইলরের গলা চেপে ধরে এবং এই সুযোগে অ্যাগনেস, এনিট এবং ওয়েনসডে তিনজনই পালিয়ে যায়। এদিকে উল্টোপাল্টা চাপার কারণে মেশিনটিও ব্লাস্ট হওয়ার পর্যায়ে ছিল। তাই কোনো মতে আইজ্যাক এবং টাইলার ফ্রান্সিসকাকে নিয়ে সেখান থেকে সময় থাকতে বেরিয়ে আসে। এদিকে পালিয়ে আসার পর অ্যাগনেস যখন জানতে পেরেছিল ফাইনালি যে ওয়েনসডের শরীরে ওয়েনসডে নয় বরং এনিট ছিল, তখন সে বুঝতে পারে ওই বেশি কথাগুলো এনিট তাকে বলেছে। তাই সে কোনো কিছু মনে করে না, আবার ওয়েনসডের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হয়ে ওঠে। তবে ওয়েনসডে তাকে স্কুলে ফিরে যেতে বলে, কেননা এই মুহূর্তে এনিট এবং ওয়েনসডে দুজনে যাওয়ার কথা ছিল ওই গোরস্থানে, যেখানে গিয়ে তারা শরীর অদল বদল করতে পারবে। শর্ত ছিল এই কবর ছুঁয়ে তাদেরকে একে অন্যের ব্যাপারে এমন কোনো রহস্য বলতে হবে যেটা তারা একে অপরকে কখনোই বলতে চায় না। এনিদের জন্য একটু সহজ হলেও ওয়েনসডের জন্য ব্যাপারটা সহজ ছিল না। তাকে বাধ্য হয়ে এনিদের প্রশংসা করা লাগে। দুজন দুজনের মনের কথা বলা মাত্রই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং যে যার শরীরে ফিরে আসে, যা দেখে তারা দুজনই ভীষণ খুশি ছিল। তবে এই খুশি ওয়েনসডের জন্য বেশিক্ষণ টেকে না, কেননা সেখানে চলে এসেছিল প্রিন্সিপাল উইন্সের আত্মা। সেইখানে ওয়েনসডেকে একটা দুঃসংবাদ জানায়, আর সেটা হলো আজকে সে চেষ্টা করে এনিডের মৃত্যু তো আটকে ফেলেছে, তবে আজকের এই ঘটনার ফলে অ্যাডাম সেভিলের কেউ একজন মারা যাবে। এটাই ভবিষ্যৎবাণী, অর্থাৎ আজকে যা কিছু ঘটেছে এর ফলস্বরূপই অ্যাডাম সেভিলের কেউ একজন মারা যাবে। যা শুনে ওয়েনসডে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমাদের সামনে একটা রহস্য খোলে। আমরা জানতে পারি মনিসং অর্থাৎ মানুষকে ধোকা দেওয়ার যে কাল্ট আছে সেই কাল্টের গুরু আর কেউ নয় বরং বর্তমান প্রিন্সিপাল দত। সে এই সব কিছু শুরু করেছিল এবং সে বিয়াঙ্কার মাকে এর আগেও ব্যবহার করেছে, যে ব্যাপারে বিয়াঙ্কা কিছুই জানত না। বর্তমানে সে বিয়াঙ্কাকে ব্যবহার করছিল। এখন সে বিয়াঙ্কার মাকে আবারও তার কাছে লাগাতে চায়। এমনকি সে তো এটাও জানত যে বিয়াঙ্কার মাকে এতদিন যাবৎ এই পুরনো কক্ষে বিয়াঙ্কাই লুকিয়ে রেখেছিল।
সেটাকে লুকিয়ে থাকতে দিয়েছে কেননা সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এখন তার এই আসল রূপের ব্যাপারে শুধুমাত্র বিয়াঙ্কা এবং তার মাই জানত। সে তো পুলিশের সামনে এসে আবারও ইনোসেন্ট অভিনয় করতে শুরু করে। প্রফেসর অর্লফের এরকম ভয়ানক মৃত্যু দেখে পুলিশ অফিসার ভেবেছিল প্রিন্সিপাল ডট হয়তোবা গালা ক্যান্সেল করে দিবে, কিন্তু সে পোস্টপন্ন করেনি। অর্থাৎ আজ রাতেই গালার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। সে দ্রুত লাশ নিয়ে জায়গাটিকে ঠিক করতে বলে। তার এই কথা শুনে অফিসার একটু অবাকই হয়। এদিকে ওয়েডনেসডে প্রথমে এনির এবং অ্যাগনেসকে জানিয়ে দেয় যে মৃত্যুর কাঁটা এখন অ্যাডাম ফ্যামিলির উপর দিয়ে ঘুরছে। যেটা শোনার সাথে সাথে আইজ্যাকের ফাইল নিয়ে আসে অ্যাগনেস। নেভারমোরের স্টুডেন্ট থাকাকালীন আইজ্যাকের ফাইল থেকে ওয়েডনেসডে জানতে পারে আইজ্যাক ছিল তার বাবা গোমেজের বেস্ট ফ্রেন্ড এবং রুমমেট। যেটা জানার সাথে সাথে সে গিয়ে গোমেজের সাথে দেখা করে এবং সেখান থেকে জানতে পারে যে আইজ্যাক এবং গোমেজ অনেক ভালো বন্ধু ছিল। আইজ্যাকের জীবনের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, আর সেটা হলো ফ্রান্সিসকাকে একটা সুস্থ মানুষে পরিণত করা। আর এর জন্য সে অনেক পাগলামিও করেছে। আইজ্যাককেই জেলে বাঁচিয়ে তুলেছে এটা জানার পর গোমেজ এবং মরিসিয়া দুজনই একটু অবাক হয়। যদিও গোমেজের ধারণা ছিল যে ওই ব্যক্তি অর্থাৎ স্লার্পি হচ্ছে আইজ্যাক। গোমেজের মন যেহেতু অনেক ভালো, তাই সে মনে করেছিল তার বেস্ট ফ্রেন্ড ফিরে আসাই হয়তোবা তার ভালোই হবে। কিন্তু মরিসিয়া বুঝতে পারছিল যে ব্যাপারটা কতটা ভয়ানক হতে চলেছে। এর উপর আবার সে যখন জানতে পারে যে এবার মৃত্যুর কাঁটা তাদের পরিবারের উপর দিয়ে ঘুরছে, তখন সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে এনিদের সাথে কথা বলে ব্রুনো এখানে নিজের ওই গার্লফ্রেন্ডের কথা বলে, যার কারণে এনিদের শরীরে থাকাকালীন ওয়েডনেসডে তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। মূলত সোফিয়া তার এক্স গার্লফ্রেন্ড ছিল, সে তার কাছ থেকে মুভ অন করতে পারেনি। তবে এবার সে এনিটকে হারানোর ভয়ে তার সাথে ফাইনালি ব্রেকআপ করে নিয়েছে। এনিটও ব্রুনোকে আরেকবার সুযোগ দিবে বলে ঠিক করে। এরই মাঝে প্রফেসর কাপ্রি সেখানে চলে আসে, যে কিনা এনিটের ওপর অনেক বেশি রেগে গিয়েছিল, কেননা গত রাতে সে লুপিন কেসে ছিল না। দুদিনে পূর্ণিমা আসতে চলেছে। এই সময় এনিটকে সাবধান থাকতে হবে, কেননা প্রথমবার যদি কোনো অ্যালফা পূর্ণিমার দিন খেয়ে অ্যালফাতে পরিণত হয় তাহলে সে আর কখনোই মানুষে রূপান্তরিত হতে পারে না। তখন বাকি ওয়ারউলফরা মিলে ওই অ্যালফার শিকার করে নেয়, কেননা অ্যালফার সাথে ওয়ারউলফরা লড়াই কখনোই পারে না। এটি শোনার পর এনিট অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তবে কাপ্রি তাকে সান্ত্বনা দেয় যে সে তার পাশে আছে। লুপিন কেসে থাকাকালীন সে সবসময় তার উপর নজর রাখবে এবং তাকে সবভাবে সাহায্য করবে। এখন এদিকে আবার টাইলরকে দেখতে পাই, যে কিনা সব কিছু গুছিয়ে নিচ্ছিল। যা দেখে আইজ্যাক তাকে উল্টোপাল্টা বলতে থাকলে সে বলে সে এই শহর ছেড়ে চলে যেতে চায়, এখন আর কোনো আশা বাকি নেই। তবে আইজ্যাকের মাথায় এখনও পরিকল্পনা ছিল, যে ব্যাপারে তর্ক করার মাঝখানেই হঠাৎ করে ফ্রান্সিসকো অসুস্থ হয়ে পড়ে। দেখা যায় মিন্টার অ্যাসাইলাম থেকে পালানোর সময় সে যে ঔষধটি নিয়ে এসেছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। ফলে ওই মুহূর্তেই তারা ফ্রান্সিসকাকে নিয়ে বেরিয়ে পড়ে কোনো পশুর হসপিটালের উদ্দেশ্যে। ওই সময় আবার তাদের খোঁজে ওয়েডনেসডে চলে আসে টাইলারের বাড়িতে। এখানে তার সাথে টিং এবং মিসেস উইমসের আত্মাও ছিল। টিং এখানে ওই গোপন মাটির নিচে থাকা ঘরটি খুঁজে বের করে। ওয়েডনেসডে তার পিছু পিছু নিচে চলে যায়। সেখানে থাকা রক্তাক্ত রুমাল এবং ঔষধের প্যাকেট দেখিয়ে ওয়েডনেসডে বুঝতে পারে যে ফ্রান্সিসকার হাতে বেশি সময় নেই। এই কারণেই আইজ্যাক তাকে বাঁচাতে চাইছে, যে সুযোগ ওয়েডনেসডে তাকে দিতে চাইছিল না। সেখানে সে এক বিশেষ প্রকারের প্রজাপতি দেখে, যেটা সে সাথে করে নিয়ে আসে ইউজিনের কাছে। এখানে লেও ছিল। এই বিশেষ প্রকারের প্রজাপতিগুলো মৃতদেহ খুঁজে বের করে ডিম দেওয়ার জন্য। অলরেডি তারা হয়তোবা স্লার্পের শরীরে ডিম দিয়েছে, অর্থাৎ আইজ্যাকের শরীরে। এই কারণেই তারা এগুলোকে মুক্ত করে দেয়, যাতে করে এগুলো আইজ্যাকের শরীর খুঁজে বের করতে পারে। এখানে আমরা লের মনের কষ্টও বুঝতে পারি। সে তো প্রথমে চেষ্টা করেছিল ইউজেনের সাথে বন্ধুত্ব করার, ইউজিনই তার সাথে বন্ধুত্ব করতে চায়নি। আর এ কারণেই সে পাতুয়ে একজন মৃত লোক অর্থাৎ স্ল্যাপের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, যে ব্যাপারে তার আফসোস রয়েছে। এদিকে এজাক্সা সে বিয়ানকার সাথে কথা বলতে, যেখানে বিয়ানকা তার সাথে কোনোরকম কথাই বলতে চাইছিল না। সে বলে তার মা সুরক্ষিত আছে এবং এই জায়গা থেকে সে দূরে পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়েছে এটাও সে এজাক্সকে বলতে চাইছিল না। এই সব কিছু দেখে এজাক্সের একটু সন্দেহ হয়। এদিকে ডটের প্ল্যান মোতাবেক ডট এখানে মরিসিয়ার মাকেও ডেকে এনেছিল। তাই তো নানিকে স্কুলে দেখে ওয়েডনেসডে অবাক হয়ে যায়। তার নানি এখানে তার সামনে মজা করে বলে সে কখনোই ডটকে সম্পত্তি দিবে না, তবে সে চায় ডট তার সামনে রিকোয়েস্ট করুক, যেটা সে মজা নিতে চায়। শুধুমাত্র তাই নয়, সে ওয়েডনেসডেকে এবারে ছুটিতে তার বিজনেসও বুঝিয়ে দিতে চায়। ওয়েডনেসডেতে খুশি খুশি রাজি হয়ে যায়।
আর এরপর সে চলে যায় ডটের সাথে দেখা করতে, যেখানে ডট তার জন্য সুন্দর প্রেজেন্টেশন রেডি করে রেখেছিল। স্কুলের এরিয়া বড় করার পাশাপাশি এখানে তার নামের একটা টাওয়ার বানানোরও পরিকল্পনা বলে ডট। তার যেসব পরিকল্পনা ছিল এগুলো শুনলে যে কোনো মানুষের মন গলে যাবে, কিন্তু ওয়েনসডের নানির তো ছিল পাথরের মন, যে কারণে সে একদমই গলে না। সে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তার ইনকামের একটা পয়সাও দানস্বরূপ এই স্কুলে দিবে না। তবে ডটের মাথায় তো অন্য পরিকল্পনা ছিল। সে বিয়াঙ্কাকে আগেই ডেকে রেখেছিল, যে কিনা সেখানে আসে এবং খুব সহজেই নিজের মর্নিং সং এর মাধ্যমে ওয়েনসডের নানিকে এই ব্যাপারে রাজি করিয়ে ফেলে যে সে তার সম্পদের প্রত্যেকটি অংশ এই স্কুলের নামে আজই করে দিবে। শুধুমাত্র তাই নয়, সে আজকের এই মিড কালার প্রধান অতিথিও হয়ে আসবে। মর্নিং সং এর কারণে সে সবটা মেনে নেয়, ফলে সবকিছু প্রিন্সিপাল ডটের পরিকল্পনা মোতাবেকই এগোতে থাকে। ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। রাতের অন্ধকারে একটা পশুর ডক্টরকে অজ্ঞান করে সেই ছোট্ট হসপিটালে ঢুকে পড়ে টাইলার, আইজাক এবং ফ্রান্সিসকা। এই মুহূর্তে ফ্রান্সিসকাকে বাঁচানোর জন্য টাইলারের রক্তের প্রয়োজন, অর্থাৎ আইজন হাইটের রক্তের প্রয়োজন, যে কারণে টাইলারও প্রস্তুত হয়ে যায় তার মাকে রক্ত দিতে। অন্যদিকে তোড়জোড়ের সাথে শুরু হয়ে গিয়েছিল গালার প্রস্তুতি। আজ রাতেই গালা অনুষ্ঠিত হতে চলেছিল, যেখানে প্রিন্সিপাল উইমসের আত্মা এবার পরিসিয়ার সাথে দেখা করে এবং তাকে বলে আর সিক্রেট না রাখতে। রহস্য লুকিয়ে রাখতে রাখতে সে নিজের পরিবারকে এত বড় ঝুঁকিতে ফেলেছে। এবার ওয়েনসডেকে আইজ্যাকের ব্যাপারটা সম্পূর্ণতা খুলে বলতে, যা শুনে মরিসিয়া একটু চিন্তিত হয়ে পড়ে। কি রহস্য লুকিয়ে আছে তাতে অতীতে, এই ব্যাপারে কোনো কিছু না জানা ওয়েনসডে আসে এনিদের সাথে দেখা করতে, যেখানে সে জানতে পারে ইনিট ব্রুনোর সাথে গালাতে পারফর্ম করতে চলেছে, আর তাকে এই ব্যাপারে পারমিশন দিয়েছে কাপ্রি। কিছু সময়ের জন্য সে এখান থেকে বের হবে, বাকি টাইম তাকে লুপিন কেসেই থাকতে হবে, কেননা দুদিন পরে পূর্ণিমা। সে এখানে ওই থ্রেডের কথাও বলে দেয় যে পূর্ণিমাতে সে যদি আলফাতে পরিণত হয় তাহলে সে আর স্বাভাবিক মানুষে পরিণত হতে পারবে না। কাপ্রি বলেছে তাকে নিজেকে শান্ত রাখতে হবে, আর লুপিনকে সেই থাকতে হবে যাতে করে কাপ্রি তাকে সাহায্য করতে পারে। যদি সে আলফা হয়ে যায় এবং কোথাও চলে যায় তাহলে কি ওয়েনসডে তাকে খুঁজতে যাবে? ওয়েনসডে বলে সে যেভাবে হোক এনিটকে খুঁজে বের করবে। এরই মধ্যে সেখানে চলে আসে এজ্যাক্স। এজ্যাক্স এখানে বিয়াঙ্কার কথা তাদেরকে বলে দেয় যে বিয়াঙ্কা এবং তার মা দুজনই বিপদে রয়েছে, আর এই সব কিছুর পেছনে রয়েছে ডট। প্রতিদিন রাতেই যেহেতু গালার মেন অনুষ্ঠান, তাই ওয়েনসডে ঠিক করে যে দিনের মধ্যেই সে সব ব্যাপারে তথ্য নিয়ে নিবে। কিন্তু সকাল হতেই সে হতবাক হয়ে যায়, কেননা প্রিন্সিপাল ডট তাদের পুরো পরিবারকে এক জায়গায় করেছিল তার নানির উইলের ব্যাপারে জানানোর জন্য, যেটা শুনে বাকিরা অবাক হলেও ওয়েনসডে সবটা বুঝতে পারে, কেননা গতকালে তার নানির সাথে তার কথা হয়েছিল। তার নানি কখনোই স্বেচ্ছায় এই প্রস্তাবে রাজি হবে না, এর মানে এর পেছনেও বিয়াঙ্কাই রয়েছে। তাই এখান থেকে সে সরাসরি চলে যায় বিয়াঙ্কার কাছে। আমরা সিজন 1-এর মতো একটা তাগড়া ফাইট তাদের দুজনের মধ্যে দেখতে পাই, যেখানে এই ফাইটের মাঝে ওয়েনসডে বিয়াঙ্কার মুখ থেকে সবটা বের করে নেয়। তবে বিয়াঙ্কাও কম চালাক ছিল না, সে সবটা স্বীকার করে নেয় ঠিকই, তবে পরক্ষণেই নিজের লকেটটি খুলে সাইরেন সং এর মাধ্যমে ওয়েনসডেকে সব বলিয়ে দেয়। তবে এই পুরোটা তো অ্যাগনেস এবং ওয়েনসডের একটা পরিকল্পনা ছিল। অ্যাগনেস অদৃশ্য অবস্থায় তাদের সব কথা শুনে নিয়েছিল, যে কারণে ওয়েনসডে ভুলে গেলেও অ্যাগনেস তো ভুলে না। সেইখানে ওয়েনসডেকে সবটা খুলে বলে, তবে সে দৃশ্যমান হচ্ছিল না, যেটা দেখে ওয়েনসডে তাকে সামনে আসতে বলে। আর তাকে সামনে দেখেই সে যেন কেঁপে ওঠে, কেননা অ্যাগনেস এবার পুরোপুরিভাবে ওয়েনসডের মতো রূপ নিয়েছিল, তার জামা কাপড় তার মতো উইক লাগিয়ে, যা দেখে ওয়েনসডে এবার অতিষ্ঠ হয়ে পড়ে। সে অনেক বেশি রেগে গিয়েছিল অ্যাগনেসের উপর, তাই তো সে তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যায়, যার ফলে অ্যাগনেস অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে টাইলারের জ্ঞান ফিরে আসলে আইজাক তাকে বলে যে আপাতত ফ্রান্সিসকার মৃত্যু কিছু সময়ের জন্য আটকে গিয়েছে টাইলারের রক্ত দেওয়ার কারণে। এখন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ওই মেশিনটি চালু করতে হবে এবং ফ্রান্সিসকাকে বাঁচাতে হবে। এই উদ্দেশ্যেই তারা তিনজন আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে ডট বিয়াঙ্কাকে নিয়ে আসে তার সৎ বাবার সামনে, অর্থাৎ যে লোকটি প্রথম থেকে বিয়াঙ্কা এবং তার মাকে ঠকিয়ে এসেছে সেই লোকটির সামনে। সে এতদিন যাবৎ পলাতক ছিল, সেই মনিক সং এর প্রধান গুরু হিসাবে সকলের সামনে ছিল, তবে আসল গুরু তো ছিল ডট, যে কিনা আড়ালে থেকে সকলের সামনে রেখেছিল এই লোকটিকে। এখন তার পরিকল্পনা হচ্ছে আজ রাতে গালার অনুষ্ঠানের পর ওয়েনসডের নানি সব সম্পদ নিয়ে এই জায়গা থেকে পালিয়ে যাওয়া,
তবে এই ব্যাপারে এখন আর তাদের সাথে থাকতে চাইছিল না ওই লোকটি। লোকটি চাইছিল সে তার কিছু অংশ নিয়ে এখান থেকে একাই চলে যাবে। সে তাদের সাথে আর কোনো কাজ করবে না। যে ব্যাপারগুলো শুনে বেরিডট এখানে রেগে যায় এবং নিজ হাতে আগুনে তাকে পুড়িয়ে ছাই করে ফেলে। যে জিনিসটা দেখে বিয়াঙ্কা হতবাক হয়ে যায়। সে বিয়াঙ্কাকে ওই লকেটটি দেখিয়ে বলে এবার বিয়াঙ্কার পালা কোনোরকম কমপ্লেইন না করে কাজ কমপ্লিট করার। এই লকেটটির কারণেই বিয়াঙ্কার মর্নিং সং তার উপর চলছিল না। এখন রাতের বেলা গালার অনুষ্ঠান শুরু হয়ে যায়। সকলে যে যার মতো প্রস্তুতি নিয়ে এসেছিল। ওয়েনসডেও পুরোপুরিভাবে প্রস্তুত ছিল বেরিডটের সকল পরিকল্পনাকে ফেস্তে দিতে। সে প্রথমেই এসে বিয়াঙ্কার সাথে কথা বলে। বিয়াঙ্কা এটা দেখে অবাক হয়ে যায় যে ওয়েনসডের কিভাবে সবকিছু মনে আছে। ওয়েনসডে বিয়াঙ্কাকে বলে তার উপর ভরসা রাখতে এবং তার মাকে বাঁচানোর সুযোগ দিতে। তার মা কোথায় আছে এটা তাকে বলে। বিয়াঙ্কাও বলে দেয় যে বেরিডট তাকে নিজের ঘরে আটকে রেখেছে। এদিকে এনিট ব্রুনোর সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছিল। এরই মাঝে তার এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ সোফিয়া সেখানে চলে আসে। ব্যাপারটা বুঝতে পেরে এনিট নিজেই এবার ব্রুনোর জীবন থেকে সরে যায়, যার ফলে ব্রুনো আরেকটা কষ্ট পায়, তবে এনিট আরও বেশি কষ্ট পায়। তাই তো সে অর্লফের ওই চেম্বারে গিয়ে কাঁদতে থাকে। তখনই দেখা যায় সেখানে অদৃশ্য হয়ে আগে থেকেই বসে কাঁদছিল অ্যাগনেস। ওয়েন্সডের কাছ থেকে বিতাড়িত হওয়ার পর এখানে এনিট তাকে আশ্বস্ত করে যে সে অ্যাগনেস হিসাবেই ঠিক আছে। ওয়েন্সডে হওয়ার কি দরকার, এই ব্যাপারটা তাকে উৎসাহিত করে। সে এখানে এনিটের সাথে ডান্স পার্টনার হিসাবে ডান্স করতে চায়। তবে এনিট যে স্টেপগুলো প্র্যাকটিস করেছিল সেগুলো তো সে জানত না। মজার বিষয় হলো সে অদৃশ্য হয়ে এনিটকে প্র্যাকটিস করতে দেখেছিল, যে কারণে সে পুরো ডান্স স্টেপগুলোই জানত। অন্যদিকে গালার এই চাকচিক্যতে মন ভরে না লে তখনও একাকিত্ব বোধ করছিল পুরো পরিবারের সাথে থেকেও। তাই সে গালা থেকে বাইরে বেরিয়ে যায়, যে ব্যাপারে তার পরিবার তো লক্ষ্যই করে না। তবে তার উপর দূর থেকে নজর রেখেছিল আইজ্যাক। হ্যাঁ, আইজ্যাক ওই গালায় উপস্থিত ছিল। এরই মাঝে এজাক্স গিয়ে প্রিয়াঙ্কার মাকেও মুক্ত করে নেয়, যার ফলে এবার তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সামনের দিকে এগোতে পারছিল। এবার সাহায্যের দরকার ছিল এনিট এবং অ্যাগনেসের। সবাই টিম হিসাবে কাজ করবে, আর প্রত্যেকের দায়িত্ব ওয়েন্সডে এখানেই সকলকে বুঝিয়ে দেয়। অ্যাগনেসের নতুন রূপ দেখেও ওয়েন্সডে খুশি হয়, আর অ্যাগনেসও খুশি হয়ে যায় যখন সে জানতে পারে ওয়েন্সডে তাকেও এই প্ল্যানের অংশে রেখেছে। এবার শুরু হয় এনিট এবং অ্যাগনেসের ডান্স, যে ডান্সের মাঝে মাঝেই অ্যাগনেস অদৃশ্য হচ্ছিল। আর এই সুযোগেই সে চুরি করে নেয় ডটের পকেটে থাকা ওই মর্নিং সং আটকানোর লকেটটি, যেটা নিয়ে সে সরাসরি দিয়ে দেয় ওয়েন্সডেকে। এটাই ছিল তাদের মেইন প্ল্যান। এখন ডান্স শেষে স্টেজে গিয়ে ওঠে বিয়াঙ্কা। বিয়াঙ্কা সেখানে থাকাকালীন তার মাকে তার সামনে আনা হয়। সেই সাথে ইশারায় ওয়েন্সডেও দেখায় যে ডটের পকেটে থাকা ওই লকেটটি এখন তার কাছে। ফলে বিয়াঙ্কাও বুঝতে পারে তাকে কি করতে হবে। সে প্রিন্সিপাল ডট এবং মরিসিয়াকে স্টেজে রাখে, আর এরপর সে নিজের লকেট খুলে প্রিন্সিপাল ডটকে বলে সে যেন সব কিছুই নিজের মুখে স্বীকার করে নেয়। আর এমনটিই হয়। ডটের পকেটে যেহেতু ওই লকেট ছিল না, তাই তার উপর এবার বিয়াঙ্কার মর্নিং সং কাজ করে এবং সে একে একে নিজের সব কুকুরটি, সেই সাথে নিজের খারাপ প্ল্যানের ব্যাপারেও জানায়। সে যেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল টাকা পয়সা নিয়ে এটাও বলে ফেলে। শুধুমাত্র তাই নয়, সে যে নিজের পার্টনারকে পুড়িয়ে মেরে ফেলেছে এই ব্যাপারটাও স্বীকার করে নেয়। ফলে সকলের তোপের মুখে পড়ে যায় সে। যেখান থেকে পালানোর জন্য সে বিয়াঙ্কাকে জিম্মি করে নেয়। তবে বিয়াঙ্কার কোনো ক্ষতি করার আগেই সেখানে পুরীর সামনে চলে আসে, সেই সাথে পেছনে চলে আসে এজাক্স। সে তার শক্তি দিয়ে ডটকে এখানে পাথর বানিয়ে দেয়, যার ফলে ডটের হাতে থাকা আগুনের ফুলকে গিয়ে লাগে উপরে থাকা ঝুমুরে, যেটা এসে ডটের উপরে পড়ে। পাথর অবস্থাতেই ডট ভেঙে চুরমার হয়ে যায়। এই সাথে শেষ হয়ে যায় ডটের কাহিনী, যা দেখে ওয়েন্সডে সহ সকলে খুশি ছিল। তবে তাদের এই খুশি বেশিক্ষণ টেকে না। ইউজিন খবর নিয়ে আসে যে আইজ্যাককে গুরুস্থানে দেখা গিয়েছে, সেই সাথে লেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ব্যাপারটা শুনে ওয়েন্সডে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে নিজের ভাইকে নিয়ে। সে তখনই দৌড়ে চলে যায় গুরুস্থানের দিকে। এদিকে আমরা লেকে দেখতে পাই যে কিনা গুরুস্থানে একটা কবরের কাছে বসেছিল। তার আশেপাশে অনেকগুলো প্রজাপতি চলে আসে। সে এটা দেখে খুশি হচ্ছিল। এমন সময় তার বন্ধু অর্থাৎ স্লার, যে কিনা ছিল আইজ্যাক, সে চলে আসে। তাকে দেখে লে অনেকটা খুশি হয়ে যায়। সে মনে করে সে হয়তোবা তার বন্ধু, তবে সে তো জানতই না আইজ্যাক তার পরিবারের চরম শত্রু। সে এখানে লেকে অজ্ঞান করে ফেলে। এদিকে লেকে খুঁজে না পেয়ে তার বাবা মা গিয়ে উপস্থিত হয় পুলিশের কাছে।
পুলিশও বুঝতে পারছিল না লেকে কিডন্যাপ করার কি উদ্দেশ্য হতে পারে, কেই বা কিডন্যাপ করবে। এদিকে স্কুলের বেশিরভাগ বাচ্চা কাচ্চাকেই তার বাবা মা নিয়ে গিয়েছে গালা থেকে, আর যারা আছে তাদেরকে আগামীকাল বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে লেকে খুঁজে বের করা প্রয়োজন। ওই সময় প্রিন্সিপাল উইমসের আত্মা তাদেরকে সাহায্য করে। ওয়েন্সডে এবং মরিসিয়া দুজনকেই বাধ্য করে একজন আরেকজনের সাহায্য নিতে। শুধুমাত্র তাই নয়, যেহেতু ওয়েন্সডের কাছে এখন তার পাওয়ার নেই, তাই তাদের তৃতীয় রেভেনের পাওয়ার লাগবে, অর্থাৎ ওয়েন্সডের নানির। ওয়েন্সডের নানিকে রাজি করিয়ে তারা তিনজন এক জায়গায় বসে, আর এরপর একটা রিচুয়াল করতে আরম্ভ করে। এই রিচুয়ালের ফলে ওয়েন্সডে কিছু সময়ের জন্য তার পাওয়ার পায়, আর এই পাওয়ার পাওয়ার ফলে সে দেখতে পায় বহু বছর আগে গোমেজ এবং মরিসিয়া মিলেই মূলত আইজ্যাককে খুন করে মাটিতে পুঁতে ফেলেছিল, অর্থাৎ ওই গাছের নিচে পুঁতে দিয়েছিল, যে গাছের নিচ থেকে তাকে আবারও জীবিত করেছিল তাদেরই সন্তান লে। এরা জেনে ওয়েন্সডে ভীষণভাবে খেপে যায় যে মরিসিয়া এখনো পর্যন্ত এই সব কিছু তার কাছ থেকে লুকিয়েছে। সে রেগে যখন চলে যাচ্ছিল তখন মরিসিয়া তাকে সবকিছু করে বলে বহু বছর আগে ফ্রান্সিসকার ভেতরকার হাইটকে নষ্ট করার জন্য একটা মেশিন বানিয়েছিল আইজ্যাক, আর আইজ্যাককে এই মেশিনটি চালু করতে সহায়তা করছিল গোমেজ, যে কিনা তখনকার তার রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড ছিল। ওই সময় গোমেজের কাছেও লের মতোই পাওয়ার ছিল, আর তার ইলেকট্রিক পাওয়ারেরই প্রয়োজন ছিল আইজ্যাককে, তবে একটু আদ্যক নয়, তার প্রয়োজন ছিল গোমেজের সম্পূর্ণ পাওয়ারের। তাই তো সে এইখানে গোমেজকে ধোকা দেয়। গোমেজের জন্য সে ওই গাছের নিচে একটা কবর করে রেখে এসেছিল। সে গোমেজকে আটকে মেশিনটি চালু করে দেয়। এর ফলে গোমেজ একদমই মৃত্যুর সন্নিকটে ছিল। যে সময় সেখানে গিয়ে পৌঁছায় মরিসিয়া হামলা করে মেশিনটা ব্লাস্ট করে দেয়, আর এই ব্লাস্টে মারা যায় আইজ্যাক। তবে ফ্রান্সিসকার কিছুই হয়নি। এই ঘটনার ফলেই গোমেজের পাওয়ার তার কাছ থেকে চলে গিয়েছিল। এই ব্যাপারে জেনে গিয়েছিল তখনকার প্রফেসর জুডির বাবা, যে কিনা এই মেশিন পরবর্তীতে ব্যবহার করতে চাইছিল, যে কারণে মরিসিয়া এবং গোমেজকে ভয় দেখিয়ে সে চুপ করিয়ে দেয়, যাতে করে এই ঘটনার ব্যাপারে তারা কারোর সাথে শেয়ার না করে। এমনকি আইজ্যাকের লাশ তারা ওই কবরেই দাফন করেছিল, যে কবরটি আইজ্যাক নিজেই খুঁড়েছিল তার বেস্ট ফ্রেন্ড গোমেজকে দাফন করার জন্য। পুরো ঘটনা শুনে ওয়েন্সডে বুঝে যায় যে আইজ্যাক কেন লেকে কিডন্যাপ করেছে। প্রথমত, ওই ব্লাস্ট হওয়া মেশিনের অংশগুলো এখনও স্কুলের টাওয়ারে আছে, যেটা চালাতে ইলেকট্রিক পাওয়ারের প্রয়োজন, যে পাওয়ার সে পাবে লের কাছ থেকে। আর এর উপর আবার এই কাজ করার মাধ্যমেই সে মরিসিয়া এবং গোমেজের প্রতি প্রতিশোধ নিতে পারবে। এখন আমরা লেকে দেখতে পাই, যাকে আটকে রেখেছিল আইজ্যাক। আইজ্যাক এখানে ফ্রান্সিসকাকে ওয়াদা করে সে যা বলেছি সেটাই হবে, সে সব কিছু ঠিক করে দিবে। এরই মাঝে সেখানে চলে আসে টাইলার। লিও ব্যাপারে কিছু ক্লু সে অনেক দূরে গিয়ে ছেড়ে রেখে এসেছে, যাতে করে পুলিশরা দূরে কোথাও গিয়ে তাকে খোঁজ করে। পুলিশকে পদ থেকে সরানোর পর আইজ্যাক চাইছিল ওয়েন্সডেকে এই খেলায় নামাতে, যেটা শুনে টাইলার একটু অবাক হয়। এদিকে ওয়েন্সডের একা হয়ে পড়ার সময় হয়ে গিয়েছিল, কেননা অ্যাগনেসকে নেওয়ার জন্য তার বাবা চলে এসেছিল। এর উপর আবার এনিটকে থাকতে হবে লুপিন কেসে। আজ রাতে কিছুতেই তাকে আলফাতে পরিণত হওয়া যাবে না, ফলে যা কিছু করতে হবে ওয়েন্সডেকে একাই করতে হবে। এরই মাঝে তার কাছে ক্লু নিয়ে আসে ইউজিন। মূলত ইউজিনকে ভয় দিয়ে আইজ্যাক একটা বক্স পাঠিয়েছিল ওয়েন্সডের উদ্দেশ্যে। এর একটা মেসেজ ছিল, যে মেসেজের মাধ্যমে আজ মধ্যরাতে আইজ্যাক তাকে ওই গাছের কাছে যেতে বলেছিল, যে গাছের কাছে তাকে পুঁতে রাখা হয়েছিল এত বছর ধরে, অর্থাৎ স্কাল ট্রি। সেখানে গিয়ে আগেই ফাঁদ পেতে ফেলে ওয়েন্সডে। সে থিংকে বলে সে যতক্ষণ আইজ্যাককে কথায় ব্যস্ত রাখবে ততক্ষণে যেন থিং তার উপর তীর চালিয়ে দেয়। তাদের পরিকল্পনা সেট ছিল। সবাই চলেও আসে। আইজ্যাক সেখানে লেকে নিয়ে আসে এবং আইজ্যাককে কথায় ব্যস্ত রাখতে থাকে ওয়েন্সডে। তবে তীর ছুড়তেই আগে থেকে আইজ্যাক সেটা হাত দিয়ে ধরে ফেলে, কেননা সে জানত ওয়েন্সডের পরিকল্পনা কি। এই মাঝে সেখানে টাইলার চলে আসে এবং টিংকে একটা বক্সের ভেতরে আটকে নেয়। আর এখানে আসে এই পুরো গল্পের সব থেকে বড় টুইস্ট। আমরা জানতে পারি টিং আর কারণ নয়, বরং আইজ্যাকেরই টান হাত, যে হাতে ছিল তার সম্পূর্ণ পাওয়ার। হ্যাঁ, আইজ্যাকের পাওয়ার ছিল হাতের ইশারায় সব কিছু করতে পারা, আর এই পাওয়ারওয়ালা হাতটাই ছিল টিং। দুর্ঘটনার ওই রাতে মরিসিয়া প্রথমে আইজ্যাকের ওই হাতটাই কেটেছিল, অর্থাৎ পাওয়ারের হাত। যেহেতু এটা একটা পাওয়ারফুল হাত ছিল, তাই তো এটা একটা আলাদা জীবের মতো করে এত বছর ধরে বেঁচে আছে। টিং নিজেও জানত না যে সে আসলে আইজ্যাকের অংশ, তার পূর্বের কোনো কিছুই মনে ছিল না।
আইজাক এখানে টিংকে নিজের হাতের সাথে আবারও জোড়া লাগিয়ে নেয় একটা সুসুতোর মাধ্যমে। এর ফলে তার পাওয়ারও তার কাছে ফিরে আসে। হাতের ইশারাতেই সে ওয়েন্সডেকে হাওয়ায় ভাসিয়ে ওই কবরে দিয়ে দেয়, যে কবরে একসময় সে ছিল। আর এরপর হাতের ইশারাতেই মাটি চাপা দিয়ে সে তাকে সেখানেই আটকে দেয়। আর এরপর বেরিয়ে পড়ে নিজের বোনকে ঠিক করতে। টিং ফিরে আসে, এখন তো তার পাওয়ারও ফিরে এসেছিল। তবে এই সব কিছু সেখানে অদৃশ্য অবস্থায় অ্যাগনেস দেখে ফেলে। সে মূলত বাড়িতে না গিয়ে তার বাবার কাছ থেকে পালিয়ে এসেছিল। এখন যখন ওয়েন্সডে মরতে বসেছিল, সে এনিটার সাহায্য নিতে লোপিন কেসে চলে যায় এবং এনিটকে সেখান থেকে মুক্ত করে নিয়ে চলে আসে। এনিট বুঝতে পেরেছিল ওয়েন্সডেকে বাঁচাতে গেলে এখনই তাকে অ্যালফাতে পরিণত হতে হবে, কেননা একমাত্র অ্যালফা হলেই সে দ্রুত সময়ের মধ্যে মাটি সরাতে পারবে। সে জানত আজ রাতে অ্যালফাতে পরিণত হলে সে আর কখনো মানুষ হতে পারবে না। তবে এইভাবে তো সে নিজের বেস্ট ফ্রেন্ডকে মরতেও দিতে পারে না। তাই সেই কোনো কিছু না ভেবেই অ্যালফাতে পরিণত হয় এবং দ্রুত সময়ের মধ্যে মাটিটি খুঁড়ে ফেলে। এর ফলে ওয়েন্সডে এই যাত্রায় বেঁচে যায়। তবে জ্ঞান ফিরতে সে যখন অ্যালফা অবস্থায় এনিটকে দেখে, তখন সে বুঝতে পারে এনিটের জন্য কত বড় বিপদ এসে দাঁড়িয়েছে। এনিট সেখান থেকে চলে গেলে সে অ্যাগনেসকে তার পিছু করতে বলে। এরই মাঝে তার কাছে চলে আসে তার বাবা মা, সেই সাথে প্রিন্সিপাল উইমসের আত্মা। উইমস এখানে তাকে সতর্ক করে বলে তারা যদি দ্রুত না যায় তাহলে তারা কিছুতেই লেকে বাঁচাতে পারবে না। ফলে তারা দ্রুত সেখান থেকে রওনা দেয়। এদিকে হাত নিয়ে ফেরে যায়, যাকে দেখে ফ্রান্সিসকা ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর তারা গিয়ে পৌঁছায় নিভারমোরের টাওয়ারে, যেখানে ওই মেশিনের ভাঙা অংশ ছিল। সেখানে পৌঁছেই হাতের ইশারাতে আইজ্যাক পুরো মেশিনটিকে আবারও আগের মতো করে দেয়। মুহূর্তের মধ্যেই সব কিছু পারফেক্ট হয়ে যায়। এখন মেশিনটি চালু করার দেরি। ওয়েন্সডে এবং মরিশিয়াও টাওয়ারে পৌঁছে গিয়েছিল। ওয়েন্সডে এটা ভেবে রেখেছিল যে মরিশিয়া এবং গোমেজ তাদেরকে থিংয়ের ব্যাপারে কিছু বলেনি, এটা না হয় ঠিক আছে। তবে থিংকেও কেন তার অতীতের ব্যাপারে কিছুই বলা হয়নি। গোমেজের মতে আইজ্যাকের সব ভালো গুণগুলো থিংয়ের মধ্যে চলে এসেছিল, তাই তারা থিংকে কিছুতেই কষ্ট দিতে চাইছিল না। এখন গোমেজকে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাকতে। অন্যদিকে মরিশিয়া এবং ওয়েন্সডে উপরের দিকে যেতে থাকে। এদিকে আইজ্যাকরা উপরে সবকিছু সেট করে নিয়েছিল। টাইলার লেকেও তার চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরই মাঝে ফ্রান্সিসকা গিয়ে আইজ্যাককে চোখে ইশারা করে এবং বলে এটাই সঠিক সময়। যেটা বলা মাত্রই আইজ্যাক এখানে নিজের হাতের ইশারাতে টাইলারকে হাওয়ায় উড়াতে আরম্ভ করে এবং তাকে ওই স্থানে আটকে ফেলে যেখানে ফ্রান্সিসকাকে দেওয়ার কথা ছিল। অর্থাৎ ফ্রান্সিসকার রিকোয়েস্ট যে আইজ্যাক এখন টাইলারের ভেতরকার হাইটকে মারতে চলেছে, যে ব্যাপারে টাইলার কখনোই রাজি ছিল না। কেননা এই পাওয়ার তার জন্য অভিশাপ নয়, বরং তার জন্য সত্যি একটা সুপার পাওয়ার। ফ্রান্সিসকা তাকে বোঝায় যে তার সময় শেষ হয়ে এসেছে, তবে টাইলারের সামনে পুরো জীবন পড়ে আছে। কিন্তু টাইলার তো এটা কিছুতেই চাইছিল না। ইরিমা যে গোপনে সেখানে ঢুকে পড়ে ওয়েন্সডে এবং মরিশিয়া। ততক্ষণে মেশিন চালু হয়ে গিয়েছিল এবং মরিশিয়াকে দেখে ফেলেছিল ফ্রান্সিসকা, যাকে আটকানোর জন্য সে নিচে চলে যায়। উপর থেকে সেদিকেই নজর রেখেছিল আইজ্যাক। আর এই সুযোগে ওয়েন্সডে গিয়ে আক্রমণ করে টাইলরের উপর। এক মুহূর্তের জন্য টাইলরের মনে হয় ওয়েন্সডে হয়তো বা তার গলায় খুব বসাবে। তবে এমনটি ওয়েন্সডে করে না, বরং সে তো টাইলরকে মুক্ত করে দেয়, যার ফলে সে প্রচণ্ড রেগে গিয়ে আক্রমণ করে আইজ্যাকের উপর। কেননা সেই তার শক্তি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিল। যেটা দেখে ফ্রান্সিসকা আইজ্যাককে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে ততক্ষণে লেকে মুক্ত করে নিয়েছিল ওয়েন্সডে। সে তো মজার সাথে এখন টাইলার এবং ফ্রান্সিসকার কাহিনী দেখছিল। ফ্রান্সিসকা চেষ্টা করে টাইলারকে শান্ত করার, তবে সে এইখানে উল্টে ফ্রান্সিসকার উপরই আক্রমণ করে, যে কারণে ফ্রান্সিসকাও এবার নিজের হাইডের রূপ নেয়। আর এরপর মা ছেলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই, যা দেখে আইজ্যাক বুঝতে পারছিল না যে সে কি করবে। এদিকে তার মেশিনটাও আবারও ব্লাস্ট হতে চলেছিল, তাই সে সেটা বন্ধ করার চেষ্টা করতে থাকে। এরই মাঝে তার কাছে গিয়ে পৌঁছায় ওয়েন্সডে। সে মূলত টিংকে আইজ্যাকের কাছ থেকে নিয়ে নিতে চাইছিল। হঠাৎই মেশিনটি ব্লাস্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে ফ্রান্সিসকা এবং টাইলরের ফাইটের মধ্যেও, যার ফলে ফ্রান্সিসকা উপর থেকে নিচে পড়ে যেতে যায়। টাইলর তার মাকে বাঁচানোর চেষ্টা করে, তবে এখানে ফ্রান্সিসকা দেখতে পায়নি যে পুলিশরা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সে নিজের ছেলের জন্য স্যাক্রিফাইস দেওয়ার ব্যাপারটাই বেছে নেয়, কেননা সে জানত আজ রাতে হাইড হওয়ার পর সে আর বেশিক্ষণ বাঁচবে না। এর উপর আবার পুলিশের কাছে একজন হাইড খুঁজে পাওয়া মানেই টাইলরের পিছু ছেড়ে দেওয়া। তাই তো সে এইখানে টাইলরের জন্য নিজের স্যাক্রিফাইস দিয়ে দেয় এবং নিচে মূর্তির উপর পড়ে মারা যায়।
যেটা দেখে টাইলর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ব্লাস্টের কারণে অ্যাডামস ফ্যামিলির প্রত্যেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর তারা দেখতে পায় তখনও পর্যন্ত মরিশিয়ার জ্ঞান ফেরেনি, যে কারণে তারা মরিশিয়াকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু পরক্ষণেই তার জ্ঞান ফিরে আসে এবং তারা বুঝতে পারে যে তাদের উপর থেকে মৃত্যুর কাঁটা সরে গিয়েছে। তবে এত সহজে আইজ্যাক তাদের পরিবারকে ছেড়ে দিবে কেন? যে পরিবারের জন্য তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ তার বোন। এ কারণেই সে নিজের ডান হাত অর্থাৎ টিংকে ব্যবহার করে ওয়েন্সডের গলা চেপে ধরে। বাকিরা কেউ তাকে সাহায্য করতে এগোতে পারছিল না, কেননা আইজ্যাক তাহলে তার ঘাড় মোটকে টিপে পড়ে হুমকি দেয়। ফলে অ্যাডামস ফ্যামিলি এখানে থিংয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, তবে কোনো কথাই কাজ হচ্ছিল না। ওই সময় মরিসিয়া ওয়েন্সডের দিকে একটা কোড়াল ঠেলে দেয়, যেটা ওয়েন্সডে ছুঁড়ে মারে আইজ্যাকের দিকে। তবে আইজ্যাকের গায়ে না লাগলেও আইজ্যাকের কনসেন্ট্রেশন অন্যদিকে সরে যায়, যার ফলে ওয়েন্সডে নিজের নিঃশ্বাস তো ফিরে পায়, সেই সাথে টিংও নিজের হুঁশ ফিরে পায়। টিং এবার নিজের মতো করেই কাজ করতে শুরু করেছিল এবং নিজের শরীর অর্থাৎ আইজ্যাকের ওপরই আক্রমণ করতে থাকে। আর যেহেতু তার পাওয়ারের উৎসই ছিল ওই হাত, তাই আইজ্যাকও কিছুই করতে পারে না। সে আইজ্যাকের বুক থেকে তার মেশিনের হৃদয়টি খুলে নিয়ে আসে, যার ফলে আইজ্যাক সেখানেই মারা যায়। আর এরপর সুতোর বাঁধন থেকে তিনি নিজেকে মুক্ত করে নিজের আসল পরিবার অর্থাৎ অ্যাডামস ফ্যামিলির দিকে ছুটে চলে আসে। এরই সাথে শেষ হয় ওই ভয়ঙ্কর রাতের ঘটনা। টিং ঠিক করে নিয়েছিল যে সে নিজের অতীতকে ভুলে ভবিষ্যৎ নিয়েই চিন্তা করবে এবং অ্যাডামস ফ্যামিলির সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিবে। এদিকে এনিটের ব্যাপারে খবর নিয়ে আসে অ্যাগনেস। তাকে ক্যানাডার বর্ডারের কাছে দেখা গিয়েছে। তাকে খুঁজে বের করার প্রমিস করেছিল ওয়েন্সডে। তবে এই ব্যাপারে তার কাপ্রির সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কাপ্রি তো অলরেডি স্কুল থেকে চলে গিয়েছে। আমরা তাকে দেখতে পাই টাইলরের কাছে। টাইলর মন খারাপ করে দাঁড়িয়েছিল, যেখানে কাপ্রি এসে তাকে বন্ধুত্বের হাত বাড়ায়। টাইলর বলে তার নতুন কোনো মাস্টারের প্রয়োজন নেই। কাপ্রি বলে সে তার শক্তিকে কন্ট্রোল করা শিখাবে, তাকে কন্ট্রোল করবে না। তার এখন নিজের একটা গ্রুপ হবে, সে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাকি জীবনটা কাটাতে পারবে। যে শুনে টাইলর বেশ অভিভূত হয়। আমরা জানতে পারি কাপ্রির বাবাও একজন হাইড ছিল, আর এই কারণেই পৃথিবীর নজর থেকে সে হাইডদেরকে সুরক্ষিত রাখতে চায়। অন্যদিকে এখন ফাইনালি লেরও বন্ধু হয়ে গিয়েছিল। ইউজিন তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, যেটা দেখে লে অনেক বেশি খুশি ছিল। সেই সাথে ওয়েন্সডে এবং মরিসিয়ার সম্পর্ক অনেকটা ভালো হয়ে গিয়েছিল। মরিসিয়া এইখানে ওয়েন্সডেকে নিজে থেকে অ্যান্ড অফেলিয়া অর্থাৎ ওয়েন্সডের খালামণির ডায়েরি দেয়, কেননা সে জানত অফেলিয়ার ব্যাপারে ওয়েন্সডের আগ্রহ রয়েছে। তাতে দুজনকার এই ভালো সম্পর্ক দেখে উইলিয়ামসও শান্তি পায়। আপাতত তার কোনো প্রয়োজন নেই, তাই সে আত্মার জগতে ফিরে যায়। তবে ওয়েন্সডে ছুটিতে তার বাবা মায়ের সাথে বাড়িতে যায় না, বরং তার তো অন্য পরিকল্পনা ছিল। তাকে নিতে আসে আঙ্কেল ফেস্টার। আঙ্কেল ফেস্টারের সাথে সে বেরিয়ে পড়েছিল এনিটকে খোঁজার জন্য। সাথে ছিল থিং এবং অ্যান্ড অফেলিয়ার ডায়েরি। সে জানত না সে এনিটকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবে কিনা। আলফা অবস্থায় এনিট কেমন রিয়াক্ট করবে তাকে দেখে, তবুও সে বেরিয়ে পড়েছিল নিজের প্রমিস রাখতে। আর এখানেই আসে নতুন এক টুইস্ট। অ্যান্ড অফেলিয়ার ডায়েরি পড়ার সময় হঠাৎ করে কিছু সময়ের জন্য ওয়েন্সডে নিজের শক্তি ফিরে পায় এবং অ্যান্ড অফেলিয়াকে জীবিত অবস্থায় দেখে। এর মানে কি সে বেঁচে আছে? আমরা দেখতে পাই ওয়েন্সডের নানির বাড়ি, যেখানে একটা সিক্রেট করিডোর ছিল। পুরনো জংতরা এই করিডোরের ভেতর দিয়ে একটা সিক্রেট রুমে চলে যায় ওয়েন্সডের নানি, যেখানে আটকে রাখা হয়েছিল অ্যান্ড অফেলিয়াকে, যে কিনা দেওয়ালে রক্ত দিয়ে লিখেছিল ওয়েন্সডে মাস্ট ডাই। আর এই টুইস্টের সাথেই শেষ হয়ে যায় ওয়েন্সডের এবারের পর্ব। লাস্টের এই দৃশ্য আপনাদের মতো আমার মনেও অনেক প্রশ্ন জাগিয়েছে। তবে আসলে কি হতে চলেছে এই ব্যাপারটা আমরা কেউই জানি না, তাই পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পরবর্তী পার্ট আসলে হবে দ্রুত সময়ের মধ্যে আপনাদের জন্য এক্সপ্লেনেশন নিয়ে আসবো। আপাতত এই পার্টটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে যাবেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।